দিনের আলো নিভে এলো, সূর্য ডুবে ডুবে। আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং। মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠং ঠং। মন্দিরে নয়, ঘণ্টা বাজছে গির্জায়। পাহাড়ের এখানটায় অনেক খ্রিস্টান সম্প্রদায়ের লোক বাস করে। আশেপাশে বেশ কয়েকটা গির্জা আছে। পরন্ত বিকেলের এই সময়টা বাড়ির সামনের দিকটায় বসে পাহাড়ের খাঁজে ডুবন্ত সূর্য দেখতে দেখতে এই কবিতাটাই মনে মনে আওড়ায় জেরিন। এটা ওর একটা রুটিনে পরিণত হয়েছে। জেরিন পাহাড়ি মেয়ে নয়, ৮-১০ বছর আগে এখানে এসেছিল স্বামী মসরুর মিহিরের সাথে। আর্মিদের ডাক্তার ছিল লোকটা, কিন্তু আসার বছর খানেকের মধ্যেই সে মারা যায়। যদিও বা সবাই বলে পাহাড়ের খাদে পড়ে মারা গেছে, কিন্তু জেরিন বিশ্বাস করে সে হারিয়ে গেছে, কোনো একদিন হয়তো ফিরে আসবে। তাই তো স্বামীর কেনা বাড়িটা বিক্রি না করে এখানেই থিতু হয়েছে। নইলে এ অঞ্চল তো দূরে থাক, এদেশে ওর আপনজন কেউ নেই। যাও ২-৪ জন দূর সম্পর্কের আত্মীয় আছে, সব ঢাকার দিকে। প্রতিদিনকার মতো একটা মিষ্টি বিকেল কাটিয়ে জেরিন বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িতে ও ছাড়া আর মোটে ৩টে প্রাণী। কাজের মেয়ে সুইটি, বাবুর্চি জব্বার মিয়া আর ড্রাইভার রঘু। এর মধ্যে সুইটি স্থায়ীভাবে জেরিনের সাথে সর্বক্ষণ থাকে। রঘু আর জব্বার মিয়া তাদের কাজ শেষে যার যার বাড়ি চলে যায়। রঘু ড্রাইভার কাম মালি দুটো দায়িত্বই পালন করে। জব্বার চাচাও রান্নার পাশাপাশি বাজার সদাই করে দেন। জেরিনদের এই পাড়াটা আগে খুব সিকিউর ছিল, তবে গত কয়েক বছর হলো নতুন উপদ্রব শুরু হয়েছে। জায়গাটা আগের মতো নিরাপদ আছে কিনা সে নিয়ে কমিউনিটি সবার মনে চিন্তা। জেরিনও ভীষণ টেনশনে আছে। রাতে সারা বাড়িতে শুধু ২ জন মেয়ে মানুষ ওরা। কখন কি হয়ে যায় কে জানে। সকালে নাস্তা সেরে পত্রিকা পড়ছিল জেরিন। ইতিমধ্যে রঘু আর জব্বার চাচাও চলে এসেছে, যে যার কাজে ব্যস্ত। তখনই তড়িঘড়ি করে প্রফেসর সাহেবের স্ত্রী মিসেস মিনারা এসে হাজির। তাকে দেখে জেরিনের মুখে হাসি ফুটে ওঠে। এনার সাথে জেরিনের সম্পর্ক ভালো। মহিলা এমনিতে ভালো, সহজ সরল, অহংকার জিনিসটা নেই বললেই চলে। জেরিনের বাড়ির ২ বাড়ি পরেই ওনার বাসা। খবর শুনেছেন ভাবি? কিসের খবর? ওমা, এখনো জানেন না? কাল রাত থেকে কর্নেল সাহেবের মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার জেরিনের মুখে হাসি মিলিয়ে যায়। এর অর্থ সবাই জানে, আজকালকের মধ্যে মেয়েটার বডি পাওয়া যাবে কোনো ঝোপঝাড় বা পরিত্যক্ত জায়গায়। গত ৫-৬ বছর ধরে তাই হয়ে আসছে। এ বছরে ৬০টা খুন হয়েছে, সবগুলো একই প্যাটার্নে। বলেন কি? সবখানে খুঁজে দেখেছে তো? বাকি কি আর রেখেছে? কর্নেল সাহেব মাঝরাত থেকেই আর্মি ফোর্স লাগিয়ে দিয়েছে চিরুনি তল্লাশির জন্য। কিন্তু সেই সাইকো কিলার বরাবরের মতনই নিজেকে হাওয়া করে রেখেছে, আর মেয়েটাকেও। এখনই এসব ভাবছেন কেন ভাবি? এমনটা তো নাও। কিসের না? এই বছরে যেসব মেয়ে বা মহিলারা মিসিং হয়েছে, কেউ কি ফিরে এসেছে? মেয়ের মা তো বিরাট কান্না জুড়ে দিয়েছে, ধরেই নিয়েছে মেয়েটারও একই পরিণতি হয়েছে। উফ, কি যে হবে! এত সুন্দর ফুটফুটে মেয়েটা। হ্যাঁ, ভেবেছিলাম আমার বোনের ছেলেটার জন্য প্রস্তাব পাঠাবো। ওর জন্য আবার মেয়ে দেখছে তো, তার মধ্যেই এসব। এখনো আপনার বোনের পুলার লাইগা মাইয়া পান নাই? গেল ২ বছর ধইরাই তো হুনতাছি মাইয়া খোঁজেন। ভালো মেয়ে পাওয়া কি আর চারটিখানি কথা? আমার বোনের ছেলেটা যে সুন্দর আর লম্বা, বাবা মায়ের একমাত্র ছেলে, তার উপরে আবার পাইলট। এমন ছেলেকে কি আর যে সে মেয়ে এনে দেওয়া যায়? এটা কি তোদের পাড়ার বিয়ে পেয়েছিস যে দেখলো আর বিয়ে করে নিয়ে চলে এলো? জানেন ভাবি, আমার বোন তো সাফ সাফ বলে দিয়েছে মেয়ের বাপের থেকে কিচ্ছু নেবে না।
তবে মেয়ে হতে হবে পারফেক্ট। সব দিক থেকে যদি পারফেক্ট না হয় তাহলে নাকি ছেলেকে বিয়েই করাবে না। বলে আমার এত ভালো ছেলে, বাড়ি গাড়িরও তো কমতি নেই, বউ দেখে যদি চোখই না জোড়ায় তবে আমার ছেলে বা বাড়ির সাথে কি মানাবে বলুন? জেরিন গম্ভীর মুখে বসে থাকে। তাইলে আপনার বই নাকি পোলার পাশাপাশি বাড়ির লগেও বউ বিয়া করাইবো? আহ, থামবি তুই? সুইটি চুপ হয়ে যায়, সেই সাথে মিসেস মিনারাও। বুঝতে পারছি ভাবি, আপনি মেয়েটাকে নিয়ে অনেক চিন্তা করছেন, কিন্তু কি করবেন বলুন? এরকম হলে তো সেই ভালো লাগছে না। মেয়েটার জন্য আমারই কেমন লাগছে। ওর ফ্যামিলির যে কি হাল হবে। এমন আগুনের মতো সুন্দরী মেয়ে সন্ধ্যা রাতে বের কেন হয়? জানে না যখন তখন সাইকোটা হানা দিতে পারে। প্রতি বছর 2-1 বার তো হানা দেয়ই। বুঝেছেন ভাবি, আগে আক্ষেপ ছিল কেন ডাকসাইটের সুন্দরী হলাম না। এখন আর আক্ষেপ নেই, সুন্দরী হলেই তো সাইকোটার ভয়ে থাকতে হতো। এখন বেশ নিরাপদই লাগে নিজেকে। তাই? হ্যাঁ, তবে ভাবি আপনি সাবধানে থাকবেন, আপনাকে নিয়ে চিন্তা হয় খুব। যে সুন্দরী আপনি। কুডাইকেন না তো, আফারে কেন ধরবো? ধরবো আফার 70 রে। ছি ছি, আমি সে কথা কখন বললাম? আমি তো সাবধান করলাম শুধু। তোর আপামনির মতো সুন্দরী মিসেস এই তল্লাটে আর একটাও আছে বল? যাই ভাবি, দেখি বাকিরা এখনো জেনেছে কিনা, সবার তো জানা দরকার। বলেই চলে যায় মিনারা। উনি এখন যাইব পাশের বাসাত, তারপর যাইব হ্যার পাশের বাসাত। এমনে ব্যাবাক বাড়ি না জানাইলে হ্যার পেটের ভাত কি হজম হইব? একটা মাইয়া নিখোঁজ, আর হ্যাঁ খবর ছড়াইয়া বেড়াইতেছে খুশি মনে। কর্নেল সাহেবের বাসায় যেতে ইচ্ছা করছে, কিন্তু গিয়ে কি বলবো বল? ওনার স্ত্রীকেই বা কি বলে সান্ত্বনা দেব? যাওন তো দরকারি, আপনি এলাকার একজন গুরুত্বপূর্ণ সমাজসেবী। আপনি না গেলে নিন্দুকেরা কথা শুনাইব, এই প্রফেসরের বউই কইয়া বেড়াইব কত কথা। আমি তবে শাড়িটা পাল্টে আসি, তুই হাতের কাজটা গুছিয়ে ফেল। জেরিন আর সুইটি কর্নেল সাহেবের বাসায় যায়। ওকে ধরে কর্নেল সাহেবের স্ত্রী অনেক কান্না করে। জেরিন সাধ্যমতো সান্ত্বনা দেয়। এখানে এসপি সাহেব নিজে এসেছেন তদন্ত করতে। তাছাড়া আর্মি অফিসারদের একটা টিম সার্চ অপারেশনে নেমেছে। জেরিনকে দেখে এসপি সাহেব এই পরিবেশেও হাসি মুখে এগিয়ে এলেন। ওই যে আইতাছে শেষরা বেডা, এখন আপনার আশেপাশে ঘুরঘুর করব আর পাম্পটটি দিব। চুপ থাক, শুনে ফেললে সমস্যা। লোকটার কত ক্ষমতা জানিস? আপনার সামনে করে তো ওই চ্যাংড়া ফোলা ফাইনের মতো ফাতরামি। কেউ কইব হ্যাঁ এত বড় পদে আছে? আরে ম্যাডাম, যে কতদিন পর দেখা হলো, ভালো আছেন? এই সিচুয়েশনে ভালো থাকা যায় অফিসার? কিছুদিন তো এলাকা শান্তই ছিল, আবার সেই উপদ্রব শুরু। মেয়েটার জন্য টেনশন হচ্ছে। প্লিজ আপনি টেনশন করবেন না ম্যাম, আমি তো আছি, দেখছি সবটা। প্রয়োজনে আপনার বাড়ির সামনে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হবে। আমি নিজের সেফটি নিয়ে ভাবছি না, ভাবছি মেয়েটা। তা বললে কি হবে ম্যাম? আপনারা দুজন মেয়ে মানুষ সারা রাত একলা বাড়িতে থাকেন, নিরাপত্তার একটা ব্যাপার তো আছেই। আপনি এখন না এলেও আমি বিকালের দিকে যেতাম আপনার ওখানে, কেসটার ব্যাপারে কিছু আলোচনা করতাম। আগেরবার আদিবাসী গ্রামে ডাকাতের কেসে আপনার দেওয়া ক্লু খুব উপকারে এসেছিল। ঠিক আছে, আমার এখন যেতে হবে, কিছু জরুরি কাজ আছে, আসি। জেরিন সুইটিকে নিয়ে কর্নেল সাহেবের বাসা থেকে বেরিয়ে আসে। একটা অটোতে উঠে বসে। উদ্দেশ্য জেরিনের চ্যারিটি হাউস। আজকে ড্রাইভারকে ছুটি দিয়েছে, তাই গাড়ি নেই সাথে। মিহিরস মেহমানখানা নামে একটা চ্যারিটি ফার্ম চালায় জেরিন, সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। ওর স্বামী মশরুর মিহিরের স্মৃতিতে 6 বছর আগে প্রতিষ্ঠানটি তৈরি করেছিল জেরিন। জেরিনের আয়ের একটা অংশ এখানে নিয়মিত দেওয়া হয়। তাছাড়া এলাকার বড় বড় আর্মি অফিসার ও বিত্তশালীরা প্রচুর ডোনেট করেন। চ্যারিটি হাউসে 10-12 জন কর্মী নিয়মিত কাজ করে। তাছাড়া এলাকার কিছু সচেতন ছেলে মেয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে। এই পাহাড়ি অঞ্চলে জেরিনের জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ এই চ্যারিটি হাউস।
এই কমিউনিটির বেশিরভাগ মানুষ জেরিনের রূপগুণে মুগ্ধ, তবে নারী মহলে ওর প্রতি একটা চাপা ঈর্ষা আছে। এসবে অবশ্য জেরিনের কিছু যায় আসে না। ওদের দেখে দারোয়ান সেলাম ঠুকে গেট খুলে দেয়। জেরিন আর সুইটি প্রবেশ করে ভেতরে। ভেতরে ঢুকেই মনটা ভালো হয়ে যায় সুইটির। ওর আপা কত ভালো মানুষ, বিনা স্বার্থে মানুষের জন্য কত কিছু করে। যখনই ও জেরিনের সাথে এখানে আসে তখনই মনটা ভরে যায়। প্রতিদিনকার মতো সেদিন বিকেলে বাগানে বসেছিল জেরিন। তখনই এসপি সাহেবের আগমন। আসার থেকেই ঘণ্টাখানেক ধরে অনর্গল বকবক করে যাচ্ছেন কর্নেল সাহেবের মেয়ের নিখোঁজের ব্যাপারে, জেরিনের চ্যারিটি হাউজের ব্যাপারে, জেরিনের নিরাপত্তার ব্যাপারে। বুঝলেন ম্যাডাম, এবার একেবারে আটঘাট বেঁধে নেমেছি। হতচ্ছাড়াকে এবার ধর্মই। এ কথা তো প্রতিবারই শুনি এসপি সাহেব। খুনিকে তো দূর, 24 ঘন্টা হতে চলল প্রায়, এখনো মেয়েটার কোনো খোঁজই পেলেন না। কি করব ম্যাম, পুলিশ ফোর্স, আর্মি টিম, কেউ তো চেষ্টা থামাচ্ছে না। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আপনার কি মনে হয় এ ব্যাপারে? কি আর মনে হবে, সেম প্যাটার্ন, সেম কাহিনী। 6 বছরে 8 জন মেয়ের উপর হামলা হয়েছে, একজনই শুধু বেঁচে ফিরতে পেরেছে। সেই একজনের বর্ণনা দেওয়া অনুযায়ী তো খুঁজে চলেছি। 5 ফুট 10-11 ইঞ্চি উচ্চতার লোক, হাতগুলো লোমশ, শক্তিশালী, ফ্রান্সের নামকরা ডিওর ব্র্যান্ডের পারফিউম দেয়, কালো ওভারকোট আর মাস্ক পরা। কোথাও এমন বর্ণনার লোকের খোঁজ পেলাম না। এ ধরনের পারফিউম ইউজ করে তেমন কেউই নেই এদিকে। মহিলা যে মন গড়া গল্প বলেনি তাও প্রমাণিত। মরতে মরতে বেঁচেছে। সেবার পাশের গ্রামে ডাকাত আসায় গ্রামবাসী ডাকাত ধাওয়া করতে করতে এদিকে এসে পড়ে, তাই তো খুনি তাকে ফেলেই পালায়। ভাগ্যের জোর একেই বলে। আর ওনার বলা পারফিউম ব্র্যান্ডের গন্ধ প্রতিটা মেয়ের গা থেকেও পাওয়া গেছে। মিসেস করিম যে নিজের দিক থেকে শতভাগ সত্যি বলছেন তাতে কোনো সন্দেহ নেই। উনি বেঁচে ফেরার জন্য তো তবে খুনির সম্পর্কে একটা ধারণা পেয়েছেন, নইলে তো আগে তাকে সবাই ভ্যাম্পায়ার ভাবত, তার ছায়াও কেউ দেখেনি। 2 বছর আগে উনি যখন বেঁচে ফিরে বর্ণনা দিলেন তখন অনেক আশার আলো দেখেছিলাম, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। উল্টে খুনি আরও বেপরোয়া হয়ে গেল। পরপর আরও 2টো খুন। লাস্ট 6 মাস চুপ থেকে এখন আবার আরেকটা মেয়েকে। খুব করে চাই জানেন, কর্নেল সাহেবের মেয়েটার যেন এমন না হয়, ও যেন অন্তত বেঁচে ফিরে। সেটা যে হবার নয় তা আপনিও জানেন, আমিও জানি। শুধু শুধু আশা করে কি লাভ? আচ্ছা চলি ম্যাডাম, সন্ধে হয়ে এলো। কেসের আপডেট পেলে আপনাকে জানাবো। সেই ভালো। হ্যাঁ, আপনি ম্যাম এইসব নিয়ে চিন্তা করবেন না প্লিজ। অসুস্থ হয়ে যাবেন। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার সেফটির জন্য আমি 2 জন কনস্টেবলকে আগামীকাল থেকে গেটের কাছে পাহারায় বসাবো, কেমন? আরে না না, আমি যথেষ্ট সচেতন আছি, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। তাছাড়া শুধু আমার মতো সাধারণ একজনের জন্য যদি আপনি নিজের পাওয়ার খাটিয়ে কনস্টেবল নিয়োগ দেন তো পুরো কমিউনিটিতে শোরগোল পড়ে যাবে, সবাই নেগেটিভ কথা বলবে। কি যে বলেন ম্যাম, আপনি কি সাধারণ কেউ? এলাকার সেরা সমাজসেবী। আর আপনার গ্ল্যামার কোনো ফিল্ম স্টারের চেয়ে কম নাকি? আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আমি সব সামলে নেব। আপাতত কিচ্ছু লাগবে না, সুইটি আছে তো আমার সাথে। সন্ধ্যা পর্যন্ত ড্রাইভার আর বাবুর্চি থাকে, এদের দুজনেরই কাছাকাছি বাড়ি। প্রয়োজন হলেই কল করে চলে আসবে। আপনি কেসে মনোযোগ দিন প্লিজ। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আপনাদের আরও অ্যাক্টিভ হওয়া দরকার। আপাতত কনস্টেবল নিয়োগটা বাদ থাকুক, প্রয়োজন হলে আমি নিজে আপনার কাছে গিয়ে প্রোটেকশন চেয়ে নেব। আপনি অনেক উদার মনের মানুষ। এমন পরিস্থিতিতে অন্যের কথাই ভাবছেন, এজন্যই আপনাকে কইরে সুইটি, আজকে আর চা বানাতে হবে না, চললাম। আর একদিন এসে তোর চা খাবো। ম্যাম আমি আসি তাহলে, সাবধানে থাকবেন। আচ্ছা। এসপি চলে গেলেন। কেমন মানুষ, কেমন ভাবে কইয়া গেল?
মনে হয় আমি হারে ডাইকাই না চা খাওয়াইতেছি, নিজেই আরেকদিনের দাওয়াত চাইয়া নিয়া চইলা গেল। তুই ওনাকে এত অপছন্দ করিস কেন বলতো? কত ভালো ভালো পজিশনের মানুষ ওনাকে ডেকে নিয়ে পানিও খাওয়াতে পারে না, অথচ উনি যেচে তোর হাতের চা খান। এ কি চারটেখানি কথা? হেইডা তো খায় আফনের লাইগা, এই সুতায় ওই সুতায় আসে, আর আসলে আফনের পাশে আঠার মতো লাইগা থাকে আর কাপের পর কাপ চা খায়। হয়েছে, আর ওনার গুণকীর্তন করতে হবে না। যা, গেটটা ভালো করে বন্ধ করে আয় তো। সুইটি গটগট করে হেঁটে সামনের দিকে যায়। সেদিকে তাকিয়ে মুচকি হাসে জেরিন। মেয়েটা ওকে ভীষণ ভালোবাসে, এজন্যই ও এসপি সাহেবকে দেখতে পারে না। ওর ধারণা সে জেরিনকে পটানোর জন্য পেছনে লেগে থাকে। তবে জেরিন জানে লোকটার উদ্দেশ্য খারাপ না। তাছাড়া জেরিনকে কম সাহায্য করে না লোকটা। ওর চ্যারিটি হাউসের সেবা প্রত্যাশীদের যদি কোনো আইনি সাহায্য লাগে তো এসপি সাহেব নিজ দায়িত্বে তার ব্যবস্থা করে দেন। ওনার হেল্প না থাকলে এত সহজে ও সংস্থার কার্যক্রম চালাতে পারত না। এজন্য মাঝে মধ্যে ওনার কর্মকাণ্ডে বিরক্ত হলেও মনে মনে ওনার প্রতি কৃতজ্ঞ জেরিন। নিখোঁজের দুদিন বাদে মেয়েটাকে পাওয়া গেল। পাশের গ্রামের এক পরিত্যক্ত বাড়ি ঝোপঝাড়ের আড়ালে পড়েছিল। আগের মেয়েগুলোর সাথে যা হয়েছিল অবিকল সেই অবস্থা। শ্বাসরোধ করে হত্যা, তারপর কপাল থেকে নাক ও বাম কালের চোখের একপাশে ভি আকৃতি করে কাটা। খুব গভীর না, দেখলেই বোঝা যায় খুনি চামড়া কেটে ভি আকৃতি দিতে চেয়েছে। পোশাক ঠিকঠাক, শুধু গায়ের ওড়নাটা দিয়ে হাত পেছনের দিকে বাঁধা। পুরো কমিউনিটির মানুষ যেন থানার সামনে মাঠে এসে জড়ো হয়েছে। আরেকবার সবাই স্তব্ধ হয়ে গেছে। কর্নেল সাহেবের বউ ছেলে মেয়ে একপাশে বিলাপ করছে। জেরিনের আর সেদিকে যাওয়ার সাহস হয় না। অতিরিক্ত গরম আর মানুষের হট্টগোলে ওর মাথা ঝিমঝিম করছে। সুইটির হাত ধরে দাঁড়িয়ে আছে ও। থানার সবাই ভীষণ ব্যস্ত। এর মধ্যে এসপির নজরে পড়ে ওরা। হন্তদন্ত হয়ে ছুটে আসে। ম্যাম, আজকে দিনের মধ্যে আর বডি আসবে না। পোস্টমর্টমের জন্য আর্মি হাসপাতালে পাঠানো হয়েছে। আপনাকে দেখে কাহিল মনে হচ্ছে, আপনি বাড়ি চলে যান। সময় করে আমি আপনাকে আপডেট জানাবো। সুইটি, তুই আর দাঁড়িয়ে থাকিস না, ওনাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যা। আরে গরমে ঘেমে অসুস্থ হয়ে যাবে তো। বলেই আর দাঁড়ায় না এসপি, দ্রুত থানার ভেতরে চলে যায়। বাড়িতে গিয়ে এসি ছেড়ে বসে জেরিন। আসলেই ওর অনেক খারাপ লাগছিল। সুইটি এক গ্লাস ঠান্ডা শরবত এনে ওর হাতে দেয়। এই প্রথম ওর ম্যাডামের জন্য এসপি সাহেবের কেয়ারটা ভালো লাগলো। আসলে আফা, আর একটু থাকলে আপনি অজ্ঞান হইয়া যাইতেন। যেই গরম আর মানুষ, হ্যার উপর হ্যাগো কান্দন দেখা আমারই কান্দা আইছিল। তুই শরবত খেয়ে নে, আমি যাই, একটু শাওয়ার নিয়ে ঘুম দেব। দুপুরে খাবো না, একবার বিকালে উঠেই খাবো। তুই খেয়ে নিস। বলেই আর উত্তরের অপেক্ষা না করে নিজের রুমে চলে যায়। সুইটি প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কত পরোপকারী আপা তার, যে সবার কথা ভাবে। অথচ এই মানুষটা অকালে স্বামীহারা, মা বাবাও নেই। আত্মীয় যারা আছে তারাও দূরে থাকে, একদম একা। তবুও নিজের চিন্তা না করে পরের চিন্তা করে। সুইটি মনে মনে প্রতিজ্ঞা করে কখনোই ওর আপাকে ছেড়ে যাবে না ও। শেষ বিকেলের মায়াময় আবহাওয়ায় বাগানে বসে আছে জেরিন। দুপুরে চমৎকার ঘুম হয়েছে। এখন মনটা বেশ ফ্রেশ লাগছে। কফির মগে অল্প অল্প চুমুক দিচ্ছে আর চারপাশে সবকিছু উপভোগ করছে। এ সময়টা ওর কাছে দিনের সেরা সময়। পরদিন বিকেলে গেটের সামনে পুলিশের জিপ এসে থামে। এসপি সাহেব নেমে আসেন গাড়ি থেকে। জেরিন সামনে এসে দাঁড়ায়। তবে আজকে ওনাকে বেশ সিরিয়াস মুডে দেখতে পায় জেরিন। সেটাই স্বাভাবিক। এত বড় একটা ঘটনার রেশ তো কিছুদিন থাকবেই এলাকায়। আর থানার সবাই
কদিন ভীষণ ব্যস্ত থাকবে। বসুন এসপি সাহেব। আজ আর বসা হবে না ম্যাম, ভীষণ ব্যস্ত। গতকাল দুপুরের দিকে আপনাকে অমন ক্লান্ত দেখে চিন্তা হচ্ছিল, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। তা এখন কেমন বোধ করছেন আপনি? আমি ঠিক আছি, চিন্তা করবেন না। যাক, শুনে ভালো লাগলো। ওদিকের কি অবস্থা? গতকাল রাতেই বডি হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। তখনই কর্নেল সাহেবের গ্রামের বাড়ি রওনা হয়ে গেছেন সবাই। এদিকে পুরো টিমকে কাজে লাগিয়ে দিয়েছি, সবাই সারা শহর গ্রাম চষে বেড়াচ্ছে। আর্মি ফোর্সও আছে, ছেলেগুলো দিনরাত এক করে কাজ করছে। কিন্তু কিন্তু এখন পর্যন্ত কোনো লিড পাচ্ছি না, সেই একই জায়গায় পড়ে আছি আমরা। রিপোর্ট এসেছে? হ্যাঁ, কর্নেল সাহেবের অনুরোধে দ্রুতই কাজ হয়েছে, কিন্তু লাভটা কি হলো? আগের মতোই সব কিছু, নতুন কিছুই নাই। কোনো অ্যাসল্টের চিহ্ন আছে? না, কখনোই তো এসব থাকে না। বুঝি না কিছু, ধরে নিয়ে যায়, গলা টিপে মেরে মুখে ভি চিহ্ন এঁকে চুপচাপ শুইয়ে রাখে। এশালা নিশ্চিত নপুংসক, আর নয়তো মেয়েদের প্রচণ্ড ঘৃণা করে, এজন্যেই এভাবে মারে। সরি ম্যাডাম, রাগ থামাতে পারিনি, তাই উল্টাপাল্টা বলে ফেলেছি, কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। একের পর এক ব্রুটালি মার্ডার করা হচ্ছে মেয়েদের, অথচ খুনি ধরাছোঁয়ার বাইরে। আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক। যদি অ্যাসাল্টের চিহ্ন থাকতো, তা থেকেও ডিএনএ স্যাম্পল পেতাম, ফিঙ্গারপ্রিন্ট পেতাম। কিন্তু এমনভাবে মার্ডার করছে, কোনো চিহ্ন রাখছে না। একজোড়া জুতার ছাপ মাঝে মাঝে পাওয়া যায়, ওই ডিজাইনের জুতা সারা দেশেও নাই। মাঝে মধ্যে মনে হয় ভূতের পিছনে দৌড়াচ্ছি। আপনারা তো আপনাদের সাধ্য মতোই করে যাচ্ছেন, হাতে কিছু না এলে কি আর করবেন? মিডিয়া, সাধারণ মানুষ তো এসব বোঝে না, তারা পুলিশের উপর দোষ দিয়ে দেয়। আমার ভাগ্য ভালো আর্মিদের এলাকায় আছি, নাইলে জনগণ থানায় জ্বালিয়ে দিত ব্যর্থতার দায় দিয়ে। প্রতিটা কেসে আর্মিদের টিম আলাদা তদন্তে নামে, তাদের ফলাফলও জিরো। এজন্য সবাই দোষ দিলেও ভেতরে ভেতরে বোঝে যে পুলিশ নিরুপায়। এই সাইকো খুন করে হাওয়ায় মিলিয়ে যায়, তাই তাকে ধরা অসম্ভব। তা ঠিক। আরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলবেন, বসবেন না একটু? আজকে আর বসা যাবে না, তাড়া আছে। স্যারের গাড়ি দেখা চায়ের পানি বসাইছি, আপনি একটু বসেন, অক্ষণই চা নিয়ে আইতেছি। না রে, আজকে একদম সময় নেই, আরেকদিন এসে তোর হাতে স্পেশাল চা খাবো। তুই ম্যামের খেয়াল রাখিস, চলি তাহলে। বলেই প্রায় ছুটে চলে যান তিনি। লোকটা যে দৌড়ের উপর আছে দেখেই বোঝা যায়। তারপরেও জেরিনের খোঁজটা ঠিক নিয়ে গেল। আজকাল এমন নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষী সচরাচর দেখা যায় না। জেরিনের ভালো লাগে, তবে সুইটি মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। বেচারি আজকে নিজে থেকে চা খাওয়াতে চাইল, অথচ আজকেই স্যারের খাওয়ার সময় নাই। অন্য সময় চেয়ে চেয়ে কাপের পর কাপ চা খায়। ওর মুখের দিকে তাকিয়ে জেরিন সবটা বুঝতে পারে। নেই, আর মুখ ভার করে থাকতে হবে না, আরেকদিন খাওয়াস। উনি ফ্রি হলেই আসবেন। এখন যে বানাইলাম, এইটা কি করুম? আপনি তো এই টাইমে কফি খান। কেন, তুই খাবি? সবসময় তো অন্যের জন্য বানাস, আজ না হয় নিজের জন্য বানালি। চা নিয়ে আমার পাশের চেয়ারে বস, চুপচাপ পাহাড়ি পরিবেশ দেখ, আর আস্তে আস্তে কাপে চুমুক দে, নতুন একটা ফিলিংস পাবি। কথা মতো চা নিয়ে এসে জেরিনের পাশে বসে সুইটি। আসলে অন্যরকম শান্তি লাগছে। সুইটির মুখে চওড়া হাসি। জেরিন ওর দিকে তাকিয়ে মুগ্ধ হয়। মনে মনে ভাবে, কাউকে খুশি করা কত সহজ, কত অল্পতেই মানুষ খুশি হয়ে যায়। 1-2 করে আরো 5টা মাস কেটে গেছে। ধীরে ধীরে সাইকোটাকে ভুলতে শুরু করেছে সবাই। এ কমাসে অনেক কিছু পরিবর্তন হয়েছে। কর্নেল সাহেব এখানকার বাড়ি বিক্রি করে নিজ গ্রামে স্থায়ীভাবে শিফট হয়েছেন। জেরিনের প্রতিবেশী লুৎফর সাহেব কর্নেলের বাড়িটা কিনেছেন, আর ওনার কটেজটা একজন রিটায়ার্ড আর্মি ডাক্তারের কাছে বিক্রি করেছেন। ডাক্তার সাহেবের 3 ছেলে মেয়ে। বড় মেয়ে 12-13 বছর ধরে ইউএসএতে সেটেলড। ছেলেটা ঢাকায় পড়াশোনা করে। এরও ফিউচারে
বিদেশে সেটেল হওয়ার ইচ্ছা। ছোট মেয়েটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ছে, ম্যাথমেটিক্স 3rd ইয়ার। এসব তথ্য মিসেস মিনারার কাছ থেকে শোনা। জেরিন অন্যদের প্রতি তেমন আগ্রহী না, ডাক্তারের মিসেসও স্বল্পভাষী, তাই ওদের মধ্যে তেমন কথা হয় না। জেরিন বাগানে বসলে যদি ওনাদের সাথে দেখা হয় তবে টুকটাক কুশল বিনিময় হয়। এর মধ্যে একদিন শুধু এসে জেরিনের সাথে খানিকক্ষণ গল্প করে গেছেন। কথা বলে জেরিন বুঝেছে ভদ্রমহিলা স্বামী সন্তান নিয়ে বেশ সুখে আছেন। তবে এরপর আর তেমন কথা হয়নি। আসলে বয়সের গ্যাপও আছে। জেরিন ভদ্রমহিলার বড় মেয়ের বয়সী হবে, অথচ সামাজিকতার খাতিরে ভাবি ডাকতে হয়। জেরিনের আনইজি লাগে, এটাও একটা ফ্যাক্ট। দুপুরবেলা টিভিতে এক মনে সিরিয়াল দেখছিল সুইটি। জেরিন গেছে স্বেচ্ছাসেবীদের নিয়ে আদিবাসী গ্রামে কি একটা মিটিং করবে ওইখানে। দুপুরের দিকেই ফেরার কথা। একটু পরেই গাড়ির আওয়াজ শুনে বুঝতে পারে জেরিন ফিরেছে। ফ্রেশ হয়ে সোফায় বসে জেরিন। লেবু পানি আগেই করে রেখেছিল সুইটি, ওর হাতে এগিয়ে দেয়। টেবিলে খাওন দেই। দে, ভালোই খিদে লেগেছে। আচ্ছা, ও আফা, ডাক্তার সাহেবের বউ আইছিল আমাকে বিবিসির সঙ্গে নিয়া। তাই নাকি? কেন বলতো? দাওয়াত দিতে আগামীকাল সন্ধ্যায়। হ্যাঁ, নতুন বাড়ি করছে, ইল লাইগা মহল্লার সবাইরে দাওয়াত কইরা খাওয়াইব। আচ্ছা, খালি আইচ্ছা কইলে হইব না, যাইতেই হইব। আর বারবার কিন্তু আমারেও যাইতে কয়া গেছে। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়েই যাব। পরদিন দুপুরে লাঞ্চ সেরে সবে ভাত ঘুমের প্রস্তুতি নিচ্ছে জেরিন। এই সময় নিচতলা থেকে মিসেস মিনারার আওয়াজ পেল। দেখেন, গা কাপড় আর গহনার বস্তা নিয়ে আইতেছে। আপনার ঘুম আর শেষ। অগত্যা জেরিনকে নিচে নেমে আসতেই হলো। ওকে দেখেই মিনারার মুখে হাসির ঝিলিক। সন্ধ্যায় পার্টি, আপনি এখনই ঘুমের আয়োজন করছেন ভাবি? আরে আমার তো গতকাল রাত থেকেই ঘুম আসছে না এক্সাইটমেন্টের জন্য। এত এক্সাইটেড হওয়ার কি আছে? প্রতিবেশীর বাড়িতে দাওয়াত, বিশেষ বা দূরে কোথাও তো নয়। কি বলেন ভাবি? বিশেষ নয়, ওনারা একদম নতুন মানুষ, পরিচিতির একটা ব্যাপার আছে। আরে প্রথম দেখায় আমাদেরকে যেভাবে দেখবে, আমাদের সম্পর্কে তাদের ধারণাও ঠিক তেমনই তৈরি হবে। ওনারা আইসে প্রায় মাস খানেক। এই এক মাসে আপনি 10-12 দিন ওনাগো বাসাত গেছেন। এরপর আবার কালকে উনারে নিয়ে বাড়ি বাড়ি আপনিই দাওয়াত দিয়ে আসলেন। তবুও আপনার প্রথম দেখা শেষ হয় নাই। তুই থাম তো, এসবের তুই কি বুঝবি? আপনি যেটাই পড়বেন তাতেই আপনাকে মানাবে। কি যে বলেন ভাবি, এখন তো আমার লজ্জা লাগছে। আপনার কাছে তো আমি কিছুই না। বলুন না কোনটা ভালো লাগবে? আপনার চয়েস ভালো, এজন্যই তো কোনো অকেশন আসলে চলে আসি আপনার কাছে ড্রেস গয়না নিয়ে সিলেকশন করতে। এমন ভাব করতেছে যেন বিয়া শাদি খাইতে যাইব। এমন চকমকা ড্রেস কেউ প্রতিবেশীর বাড়িতে পইরা যায়? ডাক্তার ভাবিরা কত উচ্চ বংশের জানিস? শুনেছি ওনার কিছু নিকট আত্মীয় স্বজন এসেছে বেড়াতে। তারা তো আর আমাকে চেনে না, তাদের সামনে যেন তেনভাবে আমি যেতে পারবো না। তাহলে একজন আর্মি প্রফেসরের বউ হিসাবে আমার কি মান থাকে? আচ্ছা, আপনি তাহলে ওই পার্পল শাড়িটাই পরুন, সাথে ওই ডায়মন্ড কাট নেকলেসটা। আপনার বিউটিশিয়ানকে বলবেন আই শ্যাডোটা একটু স্মোকি শেডে দিতে, লিপস্টিকটা নুড আর ডিপ দিতে হবে, ভালোই লাগবে। ধন্যবাদ ভাবি, এই জন্যই তো বারবার আপনার কাছে আসি। আমি তো এত সুন্দর কম্বিনেশন ভাবতেই পারতাম না। আর বিউটিশিয়ানদের উপরে ভরসা করা যায় না। ওদের যদি বলি নিজেদের মতো করে সাজিয়ে দাও, তবে ওরা ভূত বানিয়ে দেবে। এই সাজে আমাকে পার্টিতে কেমন লাগবে সেটা ভেবেই তো আমি শিহরিত হচ্ছি। প্রফেসর সাহেব আবার আপনার বিয়ের প্রস্তাব দিব, আবার রূপে অজ্ঞান হইয়া যাইতে পারে। যা, কি যে বলিস না, এখন কি আর সেই ছুরি আছি? ছেলেমেয়েরা সব হাই স্কুল কলেজে পড়ে। এক সময় ছিল যখন ছেলের মায়েরা প্রস্তাব দিয়ে দিয়ে আমার মাকে বিরক্ত করে ফেলতো। মা সবাইকে বলতো আমার মেয়ে তো অত সুন্দরী না, আপনারা ওকে দেখে এত পছন্দ কেন করেন? সবাই উত্তরে কি বলতো জানিস? জানি না তো, কি কইতো হেরা? বলতো আপনার মেয়ে হয়তো টুকটুকে আপেলের মতো না, কিন্তু ওর শ্যামবর্ণ চেহারায়
অদ্ভুত এক মায়া আছে, সেই মায়াই সবাইকে টানে। আর হেইটা নেই তো প্রফেসর সাহেব ফাইসা গেছে। ওদের দুজনের কথোপকথন শুনে জেরিন অতি কষ্টে ওর হাসি চেপে রাখে। আচ্ছা, তুই এখন যা, ভাবিকে এক কাপ কফি করে দে তো। সেই কখন থেকে খালি মুখে বসিয়ে রেখেছিস। আরে না না, আমি এখন কিছুই খাবো না। সুইটি আমাকে আগেই কফির কথা জিজ্ঞেস করেছিল, আমি না করেছি। বসে থাকার বেশি সময় নেই, দেরি হলে মিসেস লাইলা আগে চলে যাবে পার্লারে, তখন আমি পড়ে থাকবো শেষে। এই পার্টি উপলক্ষে সবাই বুঝি পার্লারে যাচ্ছে? কয়েকজন তো যাচ্ছে, আমার কাছে পাকা খবর আছে মিসেস লাইলা, ক্যাপ্টেন ভাবি, এমনকি মিসেস করিমও যাচ্ছে। কি আর করব ভাবি, সবাই তো আর আপনার মতো ন্যাচারাল বিউটি না। তা ভাবি, আপনি কি পরবেন? গত সপ্তাহে একটা কাঞ্জিবরম কিনেছিলাম, ওটাই পরবো ভাবছি। ফার্স্টে ভেবেছিলাম পাশের বাসা ইনভাইট করেছে, তাই একটা সুতি শাড়ি পরবো, কিন্তু আপনারা যে সাজসজ্জার প্রতিযোগিতা শুরু করেছেন, তাতে তো সে চিন্তা বাদই দিয়েছি। ভালোই করেছেন। আর জানেন তো ভাবি, পার্টি উপলক্ষে ডাক্তার সাহেবের ছোট মেয়েটাও এসেছে। ইলা নাম মেয়েটার, হোস্টেলে থেকে পড়াশোনা করে। ছবিতে দেখেছিলাম, যা সুন্দর, কর্নেল সাহেবের মেয়েটার থেকেও। কর্নেলের মেয়ের কথা উঠতেই জেরিনের বুকটা মোচড় দিয়ে ওঠে, মুখটা বিষণ্ণ হয়ে যায়। মিনারাও বুঝতে পারে কথাটা বলা উচিত হয়নি, তাই খানিক চুপ হয়ে যায়। আসলে ভাবি, মানে আমারও মেয়েটার জন্য কষ্ট হয়, কিন্তু কি করব ভাবি, সময়ের সাথে সব কিছুই বদলায়, মেনে নিতে হয়। ঠিকই বলেছেন, সময় সব বদলে দেয়। আচ্ছা ভাবি, এখন তবে যাই, সন্ধ্যায় দেখা হবে। কইরে সুইটি, ছেলেটাকে ডাক, ব্যাগটা নিক। সুইটির ডাকে বাইরে অপেক্ষারত মিসেস মিনারার কাজের ছেলেটা আসে, কাপড় চোপড় আর গয়নার ব্যাগ নিয়ে চলে যায়। মিনারাও ওর পিছু পিছু বেরিয়ে যায়। মনে মনে নিজেকে গালি দেয় মিনারা, ওর উচিত হয়নি এ সময় জেরিনকে সেই খুনের কথা মনে করিয়ে দেওয়া। সন্ধ্যার পার্টি জমে উঠেছে। বাড়ির সামনে বাগানটা লাইট, ফুল আর অন্যান্য ডেকোরেশনের জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে সবার বসার আয়োজন করা হয়েছে। সবাই সবার সঙ্গে গল্প গুজবে ব্যস্ত। বেয়ারারা সবাইকে ড্রিঙ্কস আর স্ন্যাক্স সার্ভ করছে। আয়োজনটা চমৎকার করেছেন ডাক্তার সাহেব। জেরিনের এই আয়োজনের সাথে বাইরের খোলা বাতাসটা দারুণ লাগছে। মেজর সাহেবের মেজো ছেলেটা ভালো গান গায়, গিটারে টুংটাং শব্দ করে গান করছে সে। সুইটিও খুব খুশি, জেরিন ওর একটা দামি 3 পিস ওকে পরতে দিয়েছে। মিনারা বলতে গেলে ডাক্তার গিন্নির সাথে চিপকে আছে, গেস্টদের অ্যাটেন্ড করা, নানা দিক তদারকি করা, এসবে ব্যস্ত। মনে হচ্ছে ওর বাড়িরই পার্টি। তবে মাঝে মধ্যে জেরিনের কাছে এসে এটা ওটা বলে যাচ্ছে। দেখছেন এর অবস্থা, ওই যে আবার এই দিকেই আইতেছে। ভাবি, আপনার দিক থেকে তো চোখই ফেরাতে পারছি না। মন চাইছে আপনার সাথে বসে বসে গল্পই করি, কিন্তু কি করব বলুন, এত দায়িত্ব, সব দিক তো সামলাতে হবে। ভালো কথা, আপনার কি ইলার সাথে আলাপ হয়েছে? দাঁড়ান দাঁড়ান, ওকে নিয়ে আসি, মেয়েটা এত লাজুক না। এই বলেই ছুটে যায় ইলার কাছে। মেয়েটা তখন অন্য পাশে সমবয়সী মেয়েদের সাথে বসে একমনে গান শুনছিল। এই যে ভাবি, এ হলো ইলা। এই, তোমার পুরো নাম কি জানো? ইলা ইয়াসমিন। আসসালামু আলাইকুম। জেরিন তাকায় ইলার দিকে। আসলে অনেক সুন্দরী মেয়েটা, গলা স্বরটাও ভীষণ মিষ্টি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। মিনারা আন্টি না বললেও আমি আপনার সাথে দেখা করতে আসতাম। আপনার সম্পর্কে এত শুনেছি। তাই? তা কি শুনেছ? আপনার গুণের ব্যাপারে, কাজের ব্যাপারে মা বলেছে আমাকে। সবাই একটু বেশিই বলে, আমি সামান্যই চেষ্টা করি। তুমি একদিন যেও আমার চ্যারিটি হাউসে। অবশ্যই যাব। জানেন ভাবি, ইলা পড়াশোনাতে বেশ ভালো, ভালো কবিতাও আবৃত্তি করতে পারে। একটা কবিতা বলে শোনাও তো মা। কথাটা শুনে জেরিনের প্রচণ্ড হাসি পায়, একটু রাগও হয় মিনারার কাণ্ডজ্ঞান দেখে।
মনে হচ্ছে ক্লাস 4-এর একটা বাচ্চাকে কবিতা আবৃত্তি করতে বলছে। আহ ভাবি, কি হচ্ছে কি? তুমি যাও তো মা, ফ্রেন্ডদের সাথে এনজয় করো। জেরিনের প্রতি কৃতজ্ঞতা বোধ করে ইলা, ওকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এই সময় ডাক্তার সাহেবের মিসেস এগিয়ে আসেন। কোনো অসুবিধা হচ্ছে না তো? একদম না, খুব সুন্দর আয়োজন করেছেন। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। একদম সংকোচ করবেন না, যা লাগবে নিয়ে নেবেন। আপনি একদম ভাববেন না ওসব নিয়ে। ইলার সাথে কথা হলো, খুব ফুটফুটে আপনার মেয়েটা। জেরিনের সাথে কথা বলে ডাক্তার গিন্নি অন্য গেস্টদের দিকে চলে যান। মিনারাও সাথে যায়। দেহে নাফা প্রফেসরের বউ যেমনে চিপকাইতাছে ডাক্তার সাহেবের পরিবারের লগে, আমি নিশ্চিত হ্যাঁ হের বইনের ফুলার লাগে ইলা ম্যাডামরে পছন্দ কইরা বইছে। চুপ কর, অন্য কেউ শুনে ফেললে কি ভাববে? পার্টিতে এসপি সাহেবও এসেছেন। জেরিনের দিকে কয়েকবার তাকিয়েছে। ওনার ইচ্ছে করছে ওর কাছে এসে কুশল বিনিময় করতে, কিন্তু পাশে বসা ওনার মিসেসের ভয়ে সেই সাহস হচ্ছে না। পার্টিতে আসার আগেই ওনার মিসেস ওনাকে শাসিয়ে এসেছেন। আসলে এসপি সাহেব যে জেরিনকে এক্সট্রা খাতির করেন তা ওনার স্ত্রীর কানেও গেছে। আগে সুযোগ পেলেই স্ত্রীর সাথে জেরিনের গুণকীর্তন করতেন। ধমক খেয়ে এখন সেটাও বাদ দিতে হয়েছে। এসপি সাহেবের কাছে যাবো নাকি আফা? দেখাও কইরা আসি আর স্যার দাওয়াতও দিয়ে আসি। সুইটি, তুই ভীষণ বাজি হয়ে গেছিস। দেখতে পাচ্ছিস লোকটা রিমান্ডে আছে, তুই তার আর শাস্তি বাড়াস না। রাত বাড়লে পার্টিও শেষ হয়। ডাক্তার সাহেবদের কাছ থেকে বিদায় নিয়ে যে যার বাড়ির দিকে রওনা হয়। জেরিনও বেরিয়ে আসে। ওর বাসার গেট ঠেলে ঢুকতে যাবে তখনই মিনারা ডাক দেয়। ভাবি, বলুন ভাবি। ইলাকে কেমন দেখলেন? পারফেক্ট না? আমার বোনের ছেলের জন্য ওকে পছন্দ করে ফেলেছি। বোনকেও ছবি পাঠিয়ে দিয়েছি, ছেলেকে দেখাবে। ও গ্রিন সিগন্যাল দিলেই কথাটা পারবো। কেমন হবে? জেরিন সুইটির দিকে তাকায়। সুইটি বিজ্ঞের মতো ভাব করে ভ্রু নাচায়। সব ঠিকঠাক থাকলে ভালোই হবে। জানতাম আপনি এটাই বলবেন। কি যে খুশি লাগছে। আচ্ছা ভাবি, পরে কথা হবে। আপনার ভাই দাঁড়িয়ে আছে, দেরি হলে আবার রেগে যাবে। আচ্ছা ঠিক আছে ভাবি, সাবধানে যাবেন। কইছিলাম না, হ্যাঁ যেমনি ইলা আফার দিকে চাইতেছিল, শিয়াল মুরগির দিকে এমনে চায়। আর ইলেগেই ডাক্তার সাহেবের বইয়ের লাগে এত খাতির করতাছে। যত যাই বলিস, দু একটা দোষ বাদে মিনারার মতো ভালো মানুষ লাখে একটা পাওয়া যাবে না। তবে ওর ডাক্তার গিন্নির সাথে খাতিরটা মনে হয় লাভজনক হবে না। কেন? খেয়াল করিসনি, ইলার নজর গানের চেয়ে গায়কের দিকে বেশি ছিল। শীত আসবো আসবো করছে। জেরিন গাছের ফুলগুলোতে হাত বুলিয়ে দেখছে, শুকনো পাতা ছিঁড়ে দিচ্ছে। ইলা সেজেগুজে বাড়ি থেকে বের হচ্ছিল। ওকে দেখে হাসি মুখে এগিয়ে আসে। আপনি ফুল খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, সুন্দর জিনিস কার না ভালো লাগে। আমারও ফুল খুব পছন্দ। আচ্ছা, আপনার পাশে থাকা এই গাছটার নাম কি? সুন্দর আর অদ্ভুত লাল লাল ফল। এটা মাকাল ফল, চেনো না? নাম শুনেছি, কিন্তু আগে কখনো দেখা হয়নি। এর ভেতরটা মেবি আলকাত্রার মতো। বাইরে দেখতে ভালো হলে যে সব কিছুর ভেতরটাও ভালো হবে তার তো মানে নেই। তা তুমি কোথাও যাচ্ছ নাকি? ইয়ে মানে ওই আর কি, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছি। আচ্ছা বেশি রাত করো না, এ অঞ্চলে বাইরে বেশি থাকা সুন্দরী মেয়েদের পক্ষে বিপজ্জনক। ইলা মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে যায়। এখনো কোথায় যাচ্ছে তা জেরিন খানিকটা আন্দাজ করতে পারছে। ওর সন্দেহকে সত্যি প্রমাণ করে মেজরের মেজ ছেলের সাথে চুটিয়ে প্রেম করছে ইলা। ভার্সিটি 2-1 দিনের জন্য বন্ধ হলেও বাড়ি চলে আসে। আর এখন তো নাকি ভ্যাকেশন চলছে, অনেকদিন বন্ধ। সে সুযোগে ইচ্ছে মতো ঘোরাঘুরি করছে। এলাকার অনেকেই জানে বিষয়টা। ব্যাপারটা ওপেন সিক্রেটের মতো। ছেলেটা প্রায় সন্ধ্যায় আসে। দুজনে গেটের 2 পাশে দাঁড়িয়ে ফিসফিস করে গল্প করে। জেরিন মাঝে মধ্যে জানলা দিয়ে দেখে ওদের একসাথে দেখে ভালোই লাগে। তবে মিনারা একদিন মুখ কালো করে এসে একগাদা নিন্দামন্দ করে গেছে ওদের ব্যাপারে। ইতিমধ্যে এসপি সাহেব এসে দাঁড়ান জেরিনের গেটের সামনে।
আসবো ম্যাম? আরে আসুন আসুন, কতদিন পর আপনার সাথে দেখা। সেই যে ডাক্তার সাহেবের পার্টিতে দেখেছিলাম, তারপর আর দেখাই নেই অনেক দিন। আসলে অনেক ব্যস্ত থাকি। আর ওই দিন আচ্ছা, আপনি বসুন, আমি হাতটা ধুয়ে আসছি। সুইটি চা দিয়ে যায়। জেরিনও এসে বসে। মেয়েটার চা আসলেই অসাধারণ। আপনার জন্য ভালোবেসে চা বানাই, ভালো তো হবেই। আপনি এসে ভালোই করেছেন, নইলে আমারই আপনাকে কল করতে হতো। কি ব্যাপার ম্যাডাম, কি করতে পারি বলুন? এক আদিবাসী মেয়ে কমপ্লেন করেছিল যৌতুকের জন্য শ্বশুরবাড়িতে নির্যাতন করে। টিমের ছেলেমেয়েরা গিয়ে বুঝিয়েও এসেছিল যাতে এমনটা আর না করে। কিছুদিন চুপ থেকে এখন নাকি নির্যাতন আবার বাড়িয়ে দিয়েছে। খবর পেয়ে আমার রেস্কিউ টিম ওকে উদ্ধার করেছে। শরীরে অনেক জখম ছিল, ট্রিটমেন্ট চলছে ওর। এখন আইনি ব্যবস্থা না নিলেই নয়। অফিস থেকে কাউকে থানায় পাঠিয়ে দেবেন, কাজ হয়ে যাবে। থানায় কাজের বেশ চাপ, বলে দেব আমি না থাকলেও যেন কাজটা সহজে করে দেয়। বেশ দৌড়ের উপর আছেন দেখছি। অনেক, এজন্যই তো আপনার সাথে এতদিন পর দেখা করতে এলাম। সেই সাইকো কিলিং কেসে আর কোনো অগ্রগতি হয়েছে? না, চেষ্টা তো চালানো হচ্ছে, তবে 6-7 মাস ধরে তো কিলার শান্ত হয়ে গেছে। আপাতত মনে হয় আর ভয় নেই। এসপি সাহেবের কথাকে মিথ্যে প্রমাণ করে পরদিন সন্ধ্যায় আবার হানা দেয় কিলার। এবার কিডন্যাপ করেছে জেরিনকে। সুন্দরী মেয়ে মহিলাদের দিকে যে কিলারের নজর, তার হাত থেকে জেরিনের মতো একজন নিস্তার পাবেই বা কি করে? শান্ত পাহাড়ি এলাকাটা আবারও অশান্ত হয়ে যায়। এসপি সাহেব তার টিম নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছে। বেচারা ভীষণ চিন্তায় আছে। সুইটির কল পেয়ে আর এক মুহূর্ত দেরি করেনি। আসলে সন্ধ্যার দিকে রঘুকে সাথে করে বের হয়েছিল জেরিন এলাকার একমাত্র মেগাশপ থেকে কিছু দরকারি জিনিস আনতে। শপটা খুব বেশি দূরে না হওয়ায় হেঁটেই গিয়েছিল। 6:30 বের হয়েছিল জেরিন। আসা যাওয়া আর মাঝখানে কেনাকাটায় আধ ঘন্টার বেশি লাগার কথা নয়, কিন্তু 7:30 বাজার পরেও যখন জেরিন ফেরে না, তখন চিন্তায় পড়ে যায় সুইটি। কল দেয় জেরিনকে, রিং বাজলেও রিসিভ করে না কেউ। না পেরে রঘুকে কল দেয়। সে তখন অবাক হয়ে বলে, আগে আধ ঘন্টা আগেই তো ম্যাডামকে বাসার গেটের কাছ পর্যন্ত এগিয়ে দিয়ে এসি। এ কথা শুনে ভয় পেয়ে যায় সুইটি। দৌড়ে যায় গেটের কাছে। আশেপাশে কেউ নেই। ল্যাম্পপোস্টটাও গতকাল থেকে নষ্ট। মোবাইলের আলো দিয়ে একটু সামনে এগিয়ে দেখতে পায় জেরিনের ব্যাগটা পড়ে আছে এক কোণে। পাশেই একটু আগে কেনা গ্রোসারি আইটেম পড়ে আছে। ফোনটা জেরিনের ব্যাগের ভেতরেই বাজছে। বুঝতে অসুবিধা হয় না মেয়েটার। তখনই কল দেয় থানায়। এরপর পাগলের মতো ছুটে গিয়ে ডাক্তার সাহেব সহ আশেপাশের প্রতিবেশীদের ডাকে। প্রতিবেশী, চ্যারিটি হাউসের কর্মী সহ অনেকে এসে ভিড় করেছে জেরিনের বাসায়। সুইটি একটানা কেঁদেই চলেছে। মিনারা ওকে বুকে আগলে সান্ত্বনা দিচ্ছে। ওকে সান্ত্বনা দিতে দিতে নিজেও কাঁদছে। সবাই খুব চিন্তায় আছে। প্রফেসর, ডাক্তার সহ আরো কয়েকজন বাগানে বসে কথা বলছে। কি থেকে কি হয়ে গেল বলুন তো? যে মানুষটা সবাইকে সাহায্য করে, আজ তাকেই কিডন্যাপ করা হলো। আমার মিসেস ওনার খুব ভক্ত, সব সময় ওনার কাজের কথা বলে। 8-9 বছর ধরে এলাকায় আছেন, সবাইকে কত আপন করে নিয়েছেন। অথচ আত্মীয় বলতে এখানে কেউ নেই ওনার। চাইলেই জার্মানি চলে গিয়ে উন্নত লাইফ লিড করতে পারতেন, কিন্তু স্বামীর স্মৃতিতে রয়ে গেলেন এদেশে। নিজেকে মানুষের সেবায় বিলিয়ে দিলেন। সো প্যাথেটিক। কর্নেল ভাইয়ের মেয়ের সময় উনি কত দৌড়াদৌড়ি করলেন, আজ ওনাকেই। যা দেখা যাচ্ছে এ এলাকার মেয়ে বউ নিয়ে থাকা যাবে না। আমাদের স্বপ্নের আদর্শ গ্রামটা আতঙ্কে পরিণত হলো। ঠিক বলেছেন ভাই। এই এত পাওয়ারফুল আর্মি অফিসার, পুলিশ সব এক সাইকো কিলারের কাছে অসহায়। ঢাকা থেকে স্পেশাল ব্রাঞ্চের টিম এনেও কত ইনভেস্টিগেশন করা হলো, দেখুন ফলাফল তবুও 0। কোনো মানুষের পক্ষে কি এমন একটা ব্রুটালি মার্ডার করে উবে যাওয়া সম্ভব? কত স্বপ্ন নিয়ে বাড়িটা কিনেছি,
ভেবেছি শেষ জীবনটা আমার মতো কিছু রিটায়ার্ড আর্মি পার্সনদের সাথে আনন্দ করেই কাটাবো। অথচ এখন কি দেখছি, আমার ছোট মেয়েটা ভার্সিটি বন্ধ হলেই এখানে চলে আসে। এখন ওকে নিয়ে চিন্তা হচ্ছে। ওকে সাবধানে রাখবেন ভাইজান, এই কিলারের টার্গেট কিন্তু সুন্দরী মেয়েরাই। রাত 10টা বাজে। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে জেরিন মিসিং। এখন সবাই জেরিনের বাড়িতে, বাগানে, সামনের রাস্তায় ভিড় করে আছে। যত সময় যাচ্ছে সবার উৎকণ্ঠা বাড়ছে। 10:30টার দিকে পুলিশের জিপগুলো আসতে শুরু করলো। স্থানীয় কিছু ছেলে মেয়ে আর জেরিনের রেস্কিউ টিমের মেম্বাররা পেছন পেছন হই হই করে দৌড়ে আসছে। পাওয়া গেছে জেরিনকে, মৃত নয়, একদম জীবিত। খুনি ওকে খুন করার সময় পায়নি, তার আগেই পুলিশ পৌঁছে গেছে সেখানে। তবে যথারীতি সে গায়েব। কিন্তু এর হাত থেকে জেরিনকে জীবিত উদ্ধার করা পুলিশের জন্য কম গৌরবের নয়। খবর পেয়ে সুইটি, মিনারা দৌড়ে যায়। ওকে স্ট্রেচারে করে নামানো হয় গাড়ি থেকে। এখনো অজ্ঞান হয়ে আছে সে। রুমে নিয়ে ডাক্তার সাহেবকে পাঠানো হলো চেক আপের জন্য। কিছুক্ষণ পরে উনি বেরিয়ে এসে এসপি সাহেবের সাথে কথা বলেন। সবার কৌতূহল নিবারণের জন্য এবার এসপি সাহেব সবাইকে ডেকে পুরো ঘটনা ব্রিফিং করতে শুরু করেন। ম্যাডামকে জীবিত ও অক্ষত উদ্ধার করা আমাদের পুলিশ প্রশাসনের জন্য ছিল চরম গৌরবের। এমন একটা সাইকো কিলার যে মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে যায়, তার হাত থেকে 9 জন মেয়ের মধ্যে দুজনকে আমরা জীবিত উদ্ধার করেছি। এটাকে আমাদের মোরাল ভিক্টরি বলতে পারেন। জেরিনকে জীবিত খুঁজে পাওয়ার খুশিতে বেচারা অতি এক্সাইটেড হয়ে গেছে। আরে মশাই, অত না পেঁচিয়ে আসল কথা বলুন। ক্রিমিনালকে তো আর ধরতে পারেননি, অত ক্যালানোর কি আছে? অবশ্যই বলবো, বলতেই তো এসেছি। সবাই মিলে খুঁজছিলাম, আশা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। প্রায় 9:45টার দিকে আমরা আদিবাসী গ্রামের জঙ্গলে ঢুকি। খানিক বাদেই ঝোপের আড়ালে মৃদু গোগানির আওয়াজ পাই। লাইটের আলোয় আর শব্দ পেয়ে কিছু একটা দ্রুত সরে যায়। আর একটুর জন্য যাই হোক, গিয়ে দেখি ম্যাডামকে চিৎ করে শুইয়ে রাখা হয়েছে মাটিতে, হাত পেছনে বাঁধা, মুখে টেপ লাগানো। ধারণা করছি ম্যাডাম খানিকটা জ্ঞানে চলে এসেছিলেন, এজন্যেই গোঙাচ্ছিলেন। খুনি তখন খুনের প্রস্তুতি নিচ্ছিল, কারণ পাশেই ধারালো ব্লেড খোলা পড়েছিল। আর একটু হলেই। কি সাংঘাতিক! আমার মিসেসও এভাবে মরতে মরতে বেঁচে গিয়েছিল। সে ঘটনা মনে হলে এখনও বেচারি ট্রমাটাইজড হয়ে যায়। মাগরিবের আজানের পরে নিজে তো নয়, বাড়ির অন্যদেরও বের হতে দেয় না। গেটে দারোয়ান, সিসিটিভি ক্যামেরা সব লাগিয়েছি। এখানে থাকতে হলে এখন থেকে সবাইকেই এ কাজ করতে হবে। শুধু বাড়ির সামনে নয়, রাস্তার মোড়ে মোড়ে লাগাতে হবে সিসিটিভি ক্যামেরা। 2 জন লোক নিয়োগ করতে হবে রাতে পাহারা দেওয়ার জন্য। একদম ঠিক বলেছেন। ভেবেছিলাম প্রযুক্তি থেকে দূরে সরে একদম ন্যাচারাল পিসফুল লাইফ কাটাবো। এখন দেখছি নিজেদের মেয়ে বউকে বাঁচাতে আবার প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। পুলিশের তরফ থেকে আপনাদের সর্বোচ্চ সাহায্য করা হবে। ল্যাম্পপোস্টে আরও পাওয়ারফুল লাইট লাগানো হবে। আমাদের যা যা করা লাগে তাই করব। প্রয়োজনে আর্ম ফোর্সের সাহায্য নেব। একদম ঠিক। এসপি সাহেব, আপনার ব্রিফিং তো শেষ করলেন না। ও হ্যাঁ, তাই তো। ম্যাডামকে পেয়ে সাথে সাথে গাড়িতে করে নিয়ে এসেছি। লেডি পুলিশরা চেক করেছেন, কোনো ড্যামেজ হয়নি। ডাক্তার সাহেব যেহেতু এখানেই আছেন, তাই সরাসরি বাড়িতে নিয়ে এসেছি। ডাক্তার ওনাকে প্রয়োজনীয় ট্রিটমেন্ট দিয়েছেন। হ্যাঁ, আমি ওনাকে দেখেছি। লাকিলি শুধু অজ্ঞান হওয়া ছাড়া আর কোনো সমস্যা হয়নি। আমি ওনাকে প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি ঘুমের ওষুধও দিয়েছি। রাতটা ঘুমাবে, সকালে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। চমৎকার! তাহলে আর দেরি না করে যে যার বাসায় চলে যান, রাত তো অনেক হলো। এক এক করে সবাই যে যার বাড়ি চলে যায়। জেরিনের রেস্কিউ টিমের সদস্যরা থাকতে চাইলে এসপি সাহেব তাদের বুঝিয়ে বাড়ি পাঠায়, কারণ এরাও অনেক খেটেছে। বাড়ি গিয়ে তাদের রেস্ট নেওয়া দরকার। মিসেস মিনারাও রাতে থেকে যেতে চান। প্রফেসর সাহেব আর না করেন না, থাকার অনুমতি দিয়ে চলে যান। বাড়িতে জেরিনের সাথে থাকে রঘু, বাবুর্চি, মিনারা আর সুইটি। এসপি সাহেব গেটের কাছে 2 জন কনস্টেবলকে পাহারায় বসিয়ে সবার শেষে বাড়ি চলে যান।
সকাল হতেই আস্তে আস্তে চোখ মেলে তাকায় জেরিন। মিনারা পাশের সোফায় শুয়ে আছে। সুইটি ওর পাশেই ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে আছে। দেখেই বোঝা যায় এরা প্রায় সারা রাত জেগেছিল। আস্তে আস্তে জেরিনের গত রাতে সব কথা মনে পড়ে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে। ওর শব্দ পেয়ে মিনারা আর সুইটি উঠে পড়ে। আপা, আপা আপনি উঠছেন? হ্যাঁ রে, উঠছি। ছাড় এবার। ওমা, দেখি দেখি, কেঁদে কেঁদে কি হাল করেছিস নিজের? মেয়েটি সেই সন্ধ্যা থেকে কান্না করছে, কিচ্ছু মুখে তোলেনি। আপনিও তো ফ্যাস ফ্যাসায়া কানছেন, রাইতে বাড়িতেও যান নাই। হয়েছে, এবার আমি সুস্থ, আর কাউকে কান্না করতে হবে না। যা তো, বাবুটি চাচাকে আসতে বল। সবার খুব খিদে লেগেছে, ভালো কিছু রান্না করুক। আইতে কমু কে, উনি তো বাড়িতেই আছে। রঘু চাচা হেরা কেউই বাড়িতে যায় নাই। এসপি সাহেব তো গেটের কাছেই 2 জন পুলিশ পাহারা দিয়া গেছে। ওনাকে ডাকতে হবে না, বুড়ো মানুষ। কাল কম প্রেশার যায়নি, রঘুটাও দৌড়াদৌড়ি করেছে। এখন একটু ঘুমাক। আমি ফজরের নামাজের সময় বাসায় কল করে আমার মেয়েকে রান্না করতে বলে দিয়েছি। ও একটু পরেই খাবার পাঠিয়ে দেবে। এরপর 2-3 দিন খুব ব্যস্ততায় গেল। এলাকার প্রায় সবাই এসে ওর খোঁজ খবর নিয়ে গেছে। চ্যারিটি হাউসে সবাই একবার দেখা করে গেছে ওর সাথে। তবে যার সবার আগে আসার কথা ছিল, তিনি এলেন সবার শেষে। ভেবেছিলাম আপনি পরদিন এসেই জিজ্ঞাসাবাদ শুরু করবেন। আমাকে কি এত খারাপ মনে হয়? আপনি এত ট্রমার মধ্যে দিয়ে গেছেন, তাই চাইছিলাম একটু স্টেবল হন। জানার জন্য অঢেল সময় তো আছেই। সবার আগে আপনার সুস্থতা জরুরি। আমি সুস্থই আছি। ডাক্তার সাহেব একটু আগে আবার দেখে গেছেন। জেনে ভালো লাগলো। এবার কি ম্যাম বলতে পারবেন সেদিন ঠিক কি কি হয়েছিল? অবশ্যই। সেদিন প্রায় 7টার দিকে রঘু আমাকে বাড়ির সামনে পৌঁছে দেয়। ও ভেতর পর্যন্ত আসতে চেয়েছিল, কিন্তু আমি একদম কাছে এসে পড়েছি দেখে ওকে আর খাটাতে চাইনি। ওকে পাঠিয়ে দিয়ে যেই গেটে ঢুকবো, তখনই কিছু একটা আওয়াজ পাই। কৌতূহলবশত একটু সামনে এগিয়ে যাই কিসের শব্দ হলো শোনার জন্য। জানেন তো, ল্যাম্পপোস্টার লাইটও ওই দিনই নষ্ট ছিল। এজন্য আবছা আলোয় তেমন কিছু দেখা যাচ্ছিল না। ব্যাগ থেকে মোবাইলটা বের করার জন্য যেই মাথা নিচে ঝুঁকিয়েছি, অমনি পেছন থেকে কেউ ঝাপটে ধরলো। কিছু বোঝার আগেই নাক মুখ রুমাল দিয়ে চেপে ধরলো। এসপি সাহেবের মুখ রাগে লাল হয়ে গেল শুনে। তারপর যখন জ্ঞান ফেরে, তখন নিজেকে ঝোপঝাড়ের মধ্যে আবিষ্কার করি। হাত মুখ বাঁধা, সামনে কালো ওভারকোট পরা কেউ একজন, হাতে ব্লেড। দেখেই দম বন্ধ হয়ে আসছিল। তখনই আলো আর শব্দ পেলাম। বিশ্বাস করবেন না, জাস্ট কয়েক সেকেন্ড। তারপরেই লোকটা হাওয়া হয়ে মিশে গেল জঙ্গলে। এরপর আমি আবার জ্ঞান হারাই। মিসেস করিম যে বর্ণনা দিয়েছিলেন, সেইম সেরকম। মাস্ক পরা, হাতে গ্লাস, অনেক শক্তিশালী একটা লম্বা চওড়া লোক, গায়ে সেইম পারফিউম। কোনো শব্দ করেনি সে, তাই গলার আওয়াজ কেমন তা ঠিক বলতে পারবো না। ভীষণ ধূর্ত। ভাগ্যিস আপনার কিছু করতে পারেনি। যে টেনশনে ছিলাম। সুইটি বলছে আপনি কি করেছেন আমার জন্য। জানেন এসপি সাহেব, আগে ভাবতাম এখানে পরিবারের কেউ নেই, কিছু হলে কে পাশে দাঁড়াবে। এখন দেখলাম এখানে সবাই আমার পরিবার, আত্মীয় স্বজন। আপনি সবার চিন্তা করেন, তাই আপনার চিন্তাও সবাই করে। আমি আরো 2 দিন কনস্টেবলদের থাকতে বলছি। পুরো এলাকার বাড়ির সামনে, রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। লাইট বাড়ানোর প্রস্তুতি চলছে। আর কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে। তাহলে তো ভালোই হয়। আপনি একটুও দুশ্চিন্তা করবেন না। আচ্ছা, আজ তাহলে উঠি। ভালো থাকবেন। জি, আপনিও। এভাবে কেটে যায় আরো কিছুদিন। এরপর একদিন বিকেলে বাগানে বসেছিল জেরিন, সুইটি ওর সাথে। ওই ঘটনার পর ওকে আর একা ছাড়ে না মেয়েটা। গল্পে গল্পে সন্ধ্যা হয়ে যায়।
ওরা উঠতে যাবে এমন সময় দেখে ডাক্তার সাহেবের বাড়ির সামনে লাইট বন্ধ। জেরিন কৌতূহল নিয়ে তাকায়। কি দেখে নাফা? দেখছিস না, ইলাদের গেটের সামনে লাইটটা অফ। এইটা নতুন কি? মাঝে মধ্যেই এই টাইমে লাইট অফ থাকে কিছুক্ষণ, এরপর আবারই জ্বলা ওঠে। মানে? মানে হইল এই সময় ক্যাপ্টেন সাহেবের পোলা আহে, যেদিন আহে হ্যাঁ দিন লাইট অফ কইরা দুইজন গেটের দুই পাশে বৈশা গল্প করে। আর এই টাইমটা এই জায়গাটা নির্জন থাকে। আপনি তো সন্ধ্যার আগেই ঘরে চইলা যান, তাই টের পান নাই কখনো। আমি তো বাইরের জিনিসপত্র গুছাইতে সন্ধ্যার সময় আহি, তাই মাঝে মধ্যে দেখি, কিন্তু হেরা কথায় এত মগ্ন থাকে যে টেরই পায় না। ইলার মা বাবা টের পায় না? হেরা বুড়া মানুষ, এত দিকে তাকায় না। তাছাড়া এই সময় ডাক্তার সাহেব মসজিদে থাকে, গল্প কইরা একদম এশার নামাজ পইরাই বাড়িতে আহে। মাইয়া তো পায়া যায় একদম ফাঁকা মাঠ। কি সাংঘাতিক! শুনবেন নাকি আফা? হেরা এত কি আলাপ করে! এই না, কি ধরনের অভদ্রতা এসব? হেরা করতে পারবো, আর আমাগো শুনলেই দোষ। আমরা তো আর নিজগো বাড়ির বাইরে যাইতাছি না। কিন্তু এটা একদম ঠিক হবে না। সারা জীবনই তো ঠিক করলেন, এখন না হয় একটু ভুলই করেন। ওরা চুপচাপ বেড়ার খুব কাছে চলে যায়, যেখানে দুজন কথা বলছে, একদম জেরিনের বাড়ির সীমানা ঘেঁষে, তাই স্পষ্ট শোনা যায় ওদের কথা। বড় ভাইয়ের জন্য পাত্রী প্রায় ফিক্সড। ওদের একটা গতি হলে আমাদের কথাটা বাসায় বলতে পারবো। একটু তাড়াতাড়ি করো, আমি অলরেডি ফাইনাল ইয়ারে। মা বাবার বয়স হয়েছে, তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করিয়া তারপর বিয়ে দেওয়ার মানসিকতাই নেই। তার উপর সাইকো ক্লিয়ারের ঘটনাটা দেখে তারা আরও ভয় পেয়ে আছে। যে কোনো উপায়ে বিয়ে দিয়ে আমাকে এখান থেকে অন্যত্র পাঠাতে পারলে বাঁচে। এসব বলো না প্লিজ। তোমাকে বিয়ে করার জন্যই আমি ভাইয়াকে অনেক বুঝিয়ে বিয়ে করতে রাজি করিয়েছি, নইলে তার আরও 2 বছর পরে বিয়ের প্ল্যান ছিল। কোথায় কথা চলছে বললে না তো? 2 জায়গায় প্রায় ফিক্সড, এখন আমাদের উপর নির্ভর করছে যেখানে মত দেই আর কি। একজন সদ্য ডাক্তারি পাশ করে ইন্টার্নি করছে, বাবা মেডিকেল কলেজের প্রফেসর। আরেকজন সবে বিবিএ করে এমবিএতে ভর্তি হয়েছে, তার বাবা ইঞ্জিনিয়ার। দুজন মেয়েই সুন্দরী। ভালোই তো, তোমাদের ফ্যামিলির সাথে ডক্টর ফ্যামিলিটা ভালো যাবে। আমি নিজেও তো ডক্টর ফ্যামিলির মেয়ে। এখানেই সমস্যা, সব কিছুর বিবেচনায় ডাক্তার ফ্যামিলি এগিয়ে, কিন্তু মায়ের একটু প্রবলেম চেহারা নিয়ে। এই যে বললে সুন্দরী। সুন্দরী তো বটেই, ভাইয়ারও প্রবলেম নেই, কিন্তু মা দমনা করছে। মেয়েটার মুখশ্রী সুন্দর হলেও গালের একপাশে জন্মদাগ আছে। অনেক বড় না হলেও ভালোই চোখে পড়ে, এটাই মায়ের পছন্দ না। আমরা বুঝিয়েছি প্রয়োজনে বিদেশে নিয়ে সার্জারি করে ঠিক করা হবে, কিন্তু তাও তাকে মানানো যাচ্ছে না। অন্যদিকে দ্বিতীয় মেয়েটা আবার স্পটলেস সুন্দরী, এজন্যই আটকে আছে। আমার মতে আন্টিই ঠিক। তোমাদের নিজেদের কি কম আছে? আর দ্বিতীয় মেয়েদের অবস্থাও তো খারাপ না, জাস্ট প্রথমদের সাথে তুলনা করলে একটু লো লাগে। ওইখানেই কথা ফিক্সড করতে বলো না হয়। এখানে ভাইয়াকে নিয়ে প্রবলেম। আসলে পাত্রী দেখার দিন প্রথম মেয়ের সাথে সরাসরি দেখা করে কথা বলেছিল। মন মানসিকতা বেশ ভালোই, ওই স্পট ছাড়া আর কোনো খুঁত বা খামতি নেই। তাই ভাইয়া বলেছে সামান্য স্পটের জন্য কিভাবে এ সম্বন্ধ না করবে। স্পটের ব্যাপারে তো ওই মেয়ের আর কোনো হাত নেই, এটা জন্মগত। ভাইয়াকে বলো আবেগ বাদ দিতে। প্রেম তো আর করেননি যে কমিটমেন্ট ভাঙা যাবে না। তাছাড়া ফর্সা মুখে স্পট আরও বিশ্রী লাগে। আন্টি মত না দিলে বিয়ে তো হচ্ছে না। এসব দোটানায় না থেকে আন্টির মতেই বিয়ে করাও। ওনাদের দেরি হলে আমাদের তো আরও দেরি হয়ে যাবে। বাব্বা, এখনই শাশুড়ির প্রতি এত সাপোর্ট। জেরিন আর দাঁড়াতে চাচ্ছিল না। অন্যদের ব্যক্তিগত কথা এভাবে শোনা ঠিক না। সে সুইটিকে টানতে টানতে বাড়ির ভেতর নিয়ে আসে। আরও একটু শুনলে কি এমন ক্ষতি হইতো? হ্যাঁ, তো সাধারণ কথাই কইতাছিল। একদম না, এমনিতেই যথেষ্ট হয়ে গেছে। অন্যের গোপনীয়তা নষ্ট করা ঠিক না। ওরা যা খুশি করুক, কিন্তু তুই আর কখনো আড়ি পাতবি না। আচ্ছা। নিশুতি রাত, গোটা পাহাড়ি গ্রামটা ঘুমে নিস্তব্ধ। আস্তে করে বেসমেন্টে প্রবেশ করে একটা অবয়ব।
শতধিক সতর্কতায় দরজাটা ভালো করে আটকে দেয় সে। গোটা দুনিয়া থেকে আলাদা তার এ জগৎটা। অন্ধকার প্যাসেজ পেরিয়ে ছোট ঘরটায় প্রবেশ করে। সাজসজ্জার জিনিস আর বড় আয়না দেখে বোঝাই যায় এটা একটা ড্রেসিং রুম। পাশের বড় কামরাটায় আলো জ্বলছে, তার মানে মানুষটা এখনো জেগে আছে। অবশ্য আজ তার জেগে থাকারই কথা। ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটে ওঠে সেই অবয়বটির। আস্তে আস্তে নিজের পোশাক বদলায়। প্রিয় বুটজোড়া যত্নে মিনি শু ক্যাবিনেটটায় রাখে। হ্যালোইন পার্টি উপলক্ষে এক দক্ষ কোবলারকে দিয়ে কাস্টমাইজ করে বানিয়েছিল বুটজোড়া। জুতার ছাপ দেখে নর্মাল জুতা মনে হলেও এটা পরলে যে কারো হাইট 4 ইঞ্চি বেড়ে যায়। তার হাইট 5 ফিট 6। এই জুতা পায়ে গলানোর পর 5 ফিট 10 হয়ে যায়। ভারী লং ওভারকোটটাও খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখে। হাতের গ্লাভস, মুখের মাস্ক সবকিছু খুলে বেসিনে হাত মুখ ধুয়ে আয়নার দিকে তাকায় লোকটা। অদ্ভুতভাবে নিজেকে দেখতে থাকে। কপাল থেকে নাক, নাক থেকে বাম গালের এক পাশ পর্যন্ত ভি আকৃতির শেপে আস্তে আস্তে নিজের হাত বোলায়। একটা দীর্ঘশ্বাস ফেলে ছোট জারটা হাতে নেয়। সেখানে ভিনেগারে ডোবানো একটা লাল টুকটুকে মাকাল ফল। পাশের রুমে প্রবেশ করে দেখে সে বসে আছে বিছানায়। হাতে জারটা তার বিছানার পাশে দেয়ালের সাথে সেট করা। সেটা অন্যান্য জারের পাশে রেখে দেয়। মোট 9টা জার। এবার একটা চেয়ার নিয়ে লোকটার মুখোমুখি বসে। বয়স খুব বেশি না হলেও লোকটার শরীরে অকাল বার্ধক্যের ছাপ। জীর্ণ শরীর, ফ্যাকাশে মুখ। বহুদিন যেন এখানেই আবদ্ধ সে। এককালে স্বাস্থ্য সচেতন নামকরা ডাক্তার আজ এখানে এভাবে বন্দী। হ্যাঁ, ইনি মশরুর মিহির, জেরিনের স্বামী। আজকেও আরেকটা খুন করে এসেছ। আর কত নিরীহদের মারবে? আমার উপর ক্ষোভ থাকে তো আমায় মেরে ফেলো। এভাবে আমি আর বাঁচতে চাই না। প্লিজ দয়া করো, মেরে ফেলো আমায়। বলেই মিহির কাশতে থাকে। চেয়ার থেকে উঠে গিয়ে এক গ্লাস পানি এনে ধরে মিহিরের মুখের সামনে। নিরুপায় হয়ে মিহির তা পান করে। এরপর গ্লাসটা রেখে আবার সে মিহিরের মুখোমুখি গিয়ে বসে। দম নিয়ে বলে, আমার অনুরোধটা রাখো প্লিজ। তোমার সাথে আমি অন্যায় করেছি তা গোটা দুনিয়াকে জানাও, তারপর মেরে ফেলো আমায়। আমি লিখে দিয়ে যাব, তোমার কোনো দায় থাকবে না। তাও এমন আর করো না প্লিজ। শুনতে পাচ্ছ আমার কথা? কিছু তো বলো, আর চুপ করে থেকো না প্লিজ। জেরিন, কথা বলো। হা, চেঁচিও না, শুনতে পাচ্ছি। তাহলে উত্তর দাও। উত্তর তো দেবই। প্রতিটা মার্ডার করে ফিরে তো তোমার কাছেই আসি, সবকিছু বলি, উত্তর দিই। আর কত চালাবে এই হত্যাযজ্ঞ? এভাবে আর নির্দোষ কাউকে মেরে ফেলো না প্লিজ। কতগুলো পরিবার কষ্ট পাচ্ছে বিনা দোষে, তুমি জানো? কতগুলো পরিবার কষ্ট পাচ্ছে, তাই না? কত দরদ তোমার তাদের জন্য। কই, আমার কষ্ট তো তুমি কখনো দেখোনি। আমি যে দিনের পর দিন তোমার থেকে কষ্ট, অবহেলা পেয়েছি, তার খোঁজ খবর নিয়েছিলে কখনো? তারা নিরীহ। তো আমার দোষ কোনখানে ছিল? কিসে কমতি ছিল আমার? আমার জীবনে তোমাকে তো আমি যেচে আনিনি, নিজে এসেছিলে তুমি, সজ্ঞানে, স্বইচ্ছায়। কিন্তু স্ত্রীর মর্যাদা দিয়েছিলে কি? একটু থেমে আবার বলে, মা বাবার একমাত্র মেয়ে ছিলাম, বাড়ির বড় মেয়ে। চাচা, ফুপু সবার আদরে বড় হয়েছি। টাকা, শিক্ষা, সম্মান, পাওয়ার কোনো কিছুরই কমতি ছিল না। তোমরা সুন্দর বলতে যাকে বোঝাও, ফর্সা, লম্বা, সুন্দর ফেস কাট, সব কিছুই আমার ছিল। শুধু একটা দুর্বলতা ছিল, কপাল থেকে নাক আর গালের একপাশে ভি আকৃতির জন্মদাগ, যার উপর আমার কোনো হাত ছিল না, যা আমার প্রতি আমার আপনজনদের ভালোবাসাও কোনো কমতি করেনি।
আমি আমার সব কিছুর পাশাপাশি আমার এই দাগটাকেও ভালোবাসতাম। কিন্তু যখন বড় হলাম, বিয়ের সময় এলো, তখন বাবা মার মাথায় চিন্তা এলো। সবার কথায় নিমরাজি হয়ে নিজের মুখকে ছুরিকাচির নিচে নিলাম। সার্জারি করে আবার দাগটা ভ্যানিশ করা হলো। সেই সাথে মুছে ফেলা হলো আমার সব পুরনো ছবি। একটি ছবি শুধু রেখেছিলাম নিজের স্মৃতি হিসেবে। এসব তোমার সাথে দেখা হওয়ার কয়েক বছর আগের ঘটনা। তারপর তুমি এলে, আমাকে দেখে পাগল হয়ে সপ্তাহের মধ্যে বিয়ের প্রস্তাব করলে। আমি তখন স্বপ্নে ভাসছিলাম তোমার কেয়ার দেখে। বিয়ের আগের দিন আমার পুরনো অ্যালবামটা দেখার সময় সেই ছবিটা দেখতে পেলে আমি চাইলেই বলতে পারতাম মজা করে কালি মেখে ছবি তুলেছি, কিংবা হ্যালোইন উপলক্ষে তোলা। কিন্তু আমি সৎ ছিলাম, সবটা বলেছি তোমায়। কিন্তু ভাবেইনি যে একটা ছোট্ট কারণে তুমি একদম বদলে যাবে। এতই ঘেন্না যদি তোমার এই দাগের প্রতি ছিল, তো বিয়েটা ভাঙতে পারতে। হয়তো সাময়িক কষ্ট পেতাম, কিন্তু এই যাবজ্জীবন সাজা তো হতো না। হয়তো সেটা করলেই ভালো হতো, কিন্তু অপারগ ছিলাম। বড় মুখ করে লাখ লাখ টাকা খরচ করিয়ে মা বাবা আর আত্মীয়দের এনেছিলাম। আমার মা তোমায় দেখে আনন্দে কেঁদে দিয়েছিল। কত উচ্ছ্বাস নিয়ে তারা বিয়ের আয়োজন করেছিল। আমি অন্যায় করেছি তোমার সাথে, কিন্তু তার পেছনেও কারণ ছিল। আমার নিজের ফুপি আর ফুপাতো বোন আমায় অভিশাপ দিয়েছিল। আসলে সমবয়সী হওয়ার কারণে আমি আর আমার কাজিন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমার মা বাবা ওকে অনেক ভালোবাসতো। আমিও ওর সব কথা শুনতাম, মূল্য দিতাম। ও ছিল আমার বেস্ট ফ্রেন্ড, আমাদের ফ্যামিলির একজন। কিন্তু ওর কাছ থেকে আমি এর চেয়েও বেশি কিছু ছিলাম। ও আমায় পছন্দ করত, আর আমাদের সবার আচরণ দেখে ও ভাবতো আমরাও ওকে সে চোখেই দেখি। তাই আমার জার্মানি যাওয়ার কথা শুনে ফুপি ওর আর আমার বিয়ের প্রস্তাব দেয়, যা শোনার জন্য আমরা কেউ মোটেও প্রস্তুত ছিলাম না। ফুপিকে সরাসরি না করে দেওয়া হয় এই ব্যাপারে। ও আমার বন্ধু, আমার বোন। ওকে নিয়ে এসব না আমি ভেবেছিলাম, না আমার মা বাবা। আমার রিজেকশনে ফুপি দমে গেলেও ও পাগলামি শুরু করলো। ওর বিশ্বাসই হচ্ছিল না যে আমি ওকে ভালোবাসি না। মনে করতো মজা করছি, আজব আজব পাগলামি করত। আমি বিরক্ত হয়েছিলাম এতে খুব। ও শুধু জিজ্ঞেস করত, ওকে কি আমার এতটা অপছন্দ যে ওকে গ্রহণ করতে পারবো না? না পেরে একদিন বলেই দিই, ওর মুখের বড় জরুলটা আমার বড় অপছন্দ। ওর গালের উপর বড় একটা জরুল ছিল, যদিও সেটাতে ওকে তেমন খারাপ দেখাতো না। শুধু ওকে থামানোর জন্য কথাটা বলেছিলাম। কিন্তু এই একটা কথার ইফেক্ট যে এভাবে পড়বে ওর উপর, তা তখন বুঝতে পারেনি। ও সুইসাইড অ্যাটেম্প্ট করে বসে। শুধু ভাগ্য সহায় বলে ও সেবার বেঁচে যায়। মা বাবার সাথে যখন ওকে দেখতে যাই, তখন আমার ফুপা আর ফুপি চরম অপমান করে আমাদের। ও সরাসরি আমাকে অভিশাপ দেয়, আমার যার সাথে বিয়ে হবে তার মুখে এর চেয়েও বেশি কুৎসিত দাগ থাকবে। এজন্যই তোমায় দেখে আমি আর আমার পরিবার এত বেশি এক্সাইটেড ছিলাম। কিন্তু যেই ছবিটা দেখলাম আর যেই তুমি বললে ওটাই ছিলে আসল তুমি, তখনই আমার দুনিয়া উল্টে গেল। যদিও স্থায়ীভাবে তোমার ওই দাগ দূর হয়েছে, যদিও আমি ছবিটা ছাড়া নিজের চোখে দেখিনি সে দাগ, তবুও আমার মনে হচ্ছিল অদৃশ্য ওই কুৎসিত দাগ যেন তোমার মুখে ফুটে উঠেছে। তোমার সামনে এলেই সেই কাজিনের অভিশাপ আমার কানে বাজত। তবুও মনকে সান্ত্বনা দিতাম, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার ফ্যামিলি বা আত্মীয়রা তো কেউ আর জানবে না, তারা তো তাদের মন মতোই পাবে তোমাকে। এজন্য কাউকে কিছু জানায়নি। বিয়েটাও হয়ে গেল কোনো সমস্যা ছাড়া। কিন্তু যখনই তোমার দিকে চাইতাম, তখনই সে দাগগুলো আমি চোখ বন্ধ করেও দেখতে পেতাম। একটা না অনেকগুলো কথা বলে হাঁপাতে থাকে মিহির। ভাবলেশীন ভাবে সেদিকে তাকিয়ে থাকে জেরিন।
আর তাই বিয়ের দিন থেকেই মনে মনে ত্যাগ করলে আমাকে। সারা দুনিয়াকে দেখিয়ে বেড়ালে আমরা হ্যাপি কাপল, আর দরজার আড়ালে দুইজন দুজনের জগতের মানুষ। জার্মানিতে তাও সবার সামনে একটু একটু অভিনয় করে টান দেখাতে, কিন্তু দেশে এসে একেবারে স্বাধীন হয়ে গেলে। এখন অভিনয়টা শুধু বাড়ির বাইরেই সীমাবদ্ধ রইল। এদিকে ঘরে আলাদা রুম, আলাদা জীবনযাপন, এই বেসমেন্টটাও সিক্রেটলি বানানো, যাতে অবসর সময় তোমার মন মতো টাইম স্পেন্ড করতে পারো, গবেষণা করতে পারো। বাড়ি থাকলে তো যাতে আমার মুখটা দেখতে না হয়। আর তাই তো তোমার এই প্রিয় জায়গাটাই আমি তোমার জন্য বেছে নিয়েছি। সারা জীবন এখানেই আটকে থাকো, কেউ জানতে পারবে না এই বেসমেন্টের কথা। আমার বাবা মা আমাকে পরোপকারিতা শিখিয়েছিলেন। আমি আমি কখনো ভাবতে পারিনি সেই আমিই অন্যদের প্রাণ নেব। তুমি আমায় খুনি বানিয়েছো মিহির। তুমি আমার সাথে অচেনা মানুষের মতো থাকছিলে। আর এদিকে তোমার মা ঢাকা থেকে কিছুদিন পর পর এসে সন্তানের জন্য প্যারা দিতে শুরু করে। কেন ট্রাই করছি না, কি প্রবলেম, এসব বলে বলে আমার মাথা খেয়ে ফেলতো। অবশ্য তার দোষ দেই না, সে তো আর আসল কথা জানতো না। কিন্তু আমি কি উত্তর দিতাম বলো তো? কিছু বলার ছিল না আমার। চুপ থেকে শুধু সহ্য করতাম আর চোখের পানি ফেলতাম। তুমি এসব দেখেও না দেখার মতো থাকতে। তোমার মায়ের তখন মনে হলো অন্য পথ ধরতে হবে। পাহাড়ি এলাকার জড়িবুটি, গাছগাছার ঔষধ, কবিরাজ, এসব খুব কমন জিনিস। বংশধরের আশায় তোমার মা আমাকে এসব গেলাতে লাগলেন। উফ, কি যে কষ্ট হতো। এভাবেই চলছিল। দেশে আসার পর 1 বছর আমার কাছে নরকের মতো মনে হচ্ছিল। হাঁপিয়ে গেছিলাম। এর মধ্যে খেয়াল করলাম নানা রকম জড়িবুটিতে বেশ কিছু অদ্ভুত পরিবর্তন এসেছে আমার শরীরের ভেতরে। মেয়ে হয়েও শরীরে তখন আমার ছেলেদের মতো শক্তি। আমি অনায়াসে 60 থেকে 70 কেজি ওজন বইতে পারি। কাউকে বলিনি এ কথা। একদিন পুরনো চাকর বাকর বলছিল, পাহাড়ি খাদে অনেক সময় অ্যাক্সিডেন্টে অনেক মানুষ হারিয়ে যায়, যাদের খোঁজ পাওয়া যায় না। আর সব মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর ভিকটিম হয়ে থাকবো না। তখনই তোমাকে অজ্ঞান করে বেসমেন্টে নিয়ে আসি। ডাক্তারের ল্যাবে তো আর ক্লোরোফর্মের অভাব থাকে না, তাই সে নিয়ে আর চিন্তা করতে হয়নি। সবাইকে বলি খাদে ভরে গেছে, কৌশলে তোমার গাড়িটাও ফেলে দিই সেখানে। পুরনো চাকর বাকর বাদ দিয়ে দিই। সুইটি, রঘু আর বাবুটিকে নতুনভাবে নিয়োগ করি। তোমার বাবা মা ঢাকা যেতে অনুরোধ করলেও যাই না। তোমার ঢাকার সব সম্পত্তির অধিকার ছেড়ে দিয়ে শুধু এই বাড়িটাই নিজের করে নেই। সবাই মুগ্ধ হয় আমার সেই সিদ্ধান্তে। তখনই চ্যারিটি হাউস খোলার সিদ্ধান্ত মাথায় আসে। ওই সময় আমার সামাজিকভাবে একটা যোগ্যতা আর পরিচিতির খুব দরকার ছিল এই দুর্গম অঞ্চলে টিকে থাকতে। সেটাও ভালোভাবেই হয়ে যায়। সব আমার প্ল্যান মতোই চলছিল। ভেবেছিলাম এভাবেই দিন যাবে, আর তোমাকে আটকে থাকার যন্ত্রণা দিয়ে যাব। তাই সপ্তাহে একদিন সবাই ঘুমিয়ে পড়লে তোমার খাবার আর প্রয়োজনীয় জিনিস নিয়ে তোমাকে দিয়ে যায় এসে, যাতে আমার অত্যাচার সইবার জন্য তুমি বেঁচে থাকো। একে তুমি বেঁচে থাকা বলো জেরিন? অবশ্যই। খাবার, পোশাক সব পাচ্ছ। পায়ের শেকলটাও পরিয়েছে এমনভাবে যাতে কিচেন, ওয়াশরুম সব জায়গায় যেতে পারো অনায়াসে। শুধু তুমি আটকে থাকবে একা, এটাই তোমার শাস্তি। আমাকে শাস্তি তো দিচ্ছই, তাহলে খুনি হতে গেলে কেন? তোমার জন্যই। মনে আছে তোমার? রেগে গিয়ে মাঝে মধ্যে আমাকে একটা নাম ধরে ডাকতে, মাকাল ফল। মাকাল ফলের ভেতরটা কিন্তু সত্যিই বেশ কুচ্ছিত হয়, কিন্তু আমার তো ছিল না। আমি তো সবার ভালো চাইতাম। চ্যারিটি হাউসে কাজ করে ভালোই দিন যাচ্ছিল, কিন্তু সুন্দরী কাউকে যখন দেখতাম যার অন্য কোনো গুণ নেই, জাস্ট লুকের কারণে সবাই প্যাম্পার করছে, স্বামী মাথায় তুলে রাখছে, তখন মনে মনে ভীষণ হিংসে হতো। মনে হতো এরাই তো আসল মাকাল ফল, এরা এত ভালো থাকছে কি করে। এরপরেই অদ্ভুত জেদ আসে, নিজের ভেতরে খুনি সত্তার জন্ম হয়। কিন্তু আমি কোনো কারণ ছাড়া কাউকে মারিনি। কর্নেল সাহেবের মেয়েটা সুন্দরী ছিল, বাবার পাওয়ারে
প্রিন্সেস হয়েছিল সবার কাছে, কিন্তু ভেতরটা ভেতরটা ছিল কুৎসিত। কত ছেলের জীবন যে নষ্ট করেছে এই মেয়ে, 1 নাম্বারের ক্যারেক্টারলেস। তাই দিলাম ওকে মেরে। আর মিসেস করিম দেখতে ভালো, কিন্তু স্বার্থপর। আমি ওর কাছে যাইনি, ও নিজে চেঁচে একদিন আমায় বলে গেল আমি শুধুই নোংরা ছোট লোক আদিবাসীদের পেছনে নাকি অর্থ আর সময় ব্যয় করছি। এসব না করে জার্মানিতে ফিরে গিয়ে আবার সেই লাক্সারিয়াস জীবনযাপন করতে পারতাম। বুঝলাম এও মাকাল ফল। সুযোগ বুঝে অজ্ঞান করে নিয়ে গেলাম, কিন্তু এর তো বরাত ভালো ছিল। ডাকাত ভেবে তাড়া করতে করতে লোকজন এদিকেই এসে পড়েছিল, তাই ওকে ফেলেই পালাতে হয়। এখনো পর্যন্ত যে 9 জনকে খুন করেছি না, প্রত্যেকটা এক একটা মাকাল ফল। এবার থামাও তোমার হত্যা লীলা, প্লিজ, আর করো না। আমার মনে হয় তোমার মনের আশা পূর্ণ হতে যাচ্ছে মিহির। এলাকার সিসিটিভি সহ সকল নিরাপত্তা এত জোরদার করা হয়েছে যে আমার মনে হয় না নির্বিঘ্নে কাজ করতে পারবো। ধরা তো পড়া যাবে না। মনে হচ্ছে ইলাই আমার শেষ শিকার ছিল। ইলা মানে তোমার প্রতিবেশী ডাক্তার সাহেবের মেয়ে? কি বলছো এসব তুমি জেরিন? তুমি না গত সপ্তাহে এসে বললে ওদের সবার সেবা যত্নে তোমার মনে পরিবর্তন এসেছে। ইলাকে মারার প্ল্যান থাকলেও তা ক্যান্সেল। মেয়েটা তোমাকে বেশ সম্মান করে, আজ তাকেই খুন করে এলে। করেছিলাম তো। এই ইলাকে মারার জন্য প্রথমবার আমি অনেক কিছু করি। নিজেকে কিডন্যাপ করার নাটক করি, অনেক রিস্ক নিয়ে নাকি মুখে ক্লোরোফর্ম দিয়ে জঙ্গলে 2 ঘন্টা শুয়ে থাকি, অসুস্থ হই, যাতে আমাকে কেউ সন্দেহ না করে। আসলে সুইটি বলার বহু আগে থেকেই আমি ওদের সন্ধ্যার পর প্রেমালাপ দেখতাম। তখন ইলার কোনো দোষ না পেলেও নিজের বাগানে বসে চোখের সামনে ওদের লুতুপুতু প্রেম দেখে গা জ্বলতো। মনে হতো এই বাগানে বসে আমার প্রেম করার কথা ছিল। সেই চিন্তাতেই সব প্ল্যান সাজাই। কিন্তু তারপর আমার জন্য এলাকাবাসীর চিন্তা আর ভালো মানুষই দেখে মত চেঞ্জ করি। সেটা তো আগের বারই বলেছিলে, তাহলে মত পাল্টালে কেন আবার? 2 দিন আগে সুইটির জোড়াজুড়িতেই তো ওদের কথা শোনার জন্য কাছাকাছি গিয়ে আড়ি পাতি। তখন এক মেয়ের মুখের জন্মদাগ নিয়ে ওর চিন্তাধারা কথা শুনে আমার ভেতরকার ছাই চাপা আগুন আবার জ্বলে উঠল। মনে হলো ওর মতো মাকাল ফলকে বাঁচিয়ে রাখলে যাদের আগে মেরেছি তাদের প্রতি অন্যায় হবে। তোমার কি ধরা পড়ার ভয় নেই জেরিন? নিজের জীবনের মায়া নেই? আছে তো, তাই তো সব পারফেক্ট প্ল্যান করে করি। যে মেয়েটা সারাক্ষণ আমার সাথে থাকে সেও টের পায় না কিছু। ওপরের ঘরে এখনো অঘরে ঘুমাচ্ছে। প্রতি মার্ডারের রাতেই সেম কাজ হয়। সকালের আগে ওর ঘুম ভাঙে না। প্রতিবেশী, এসপি এদের কথা যদি বলো তো এরা তো আমার গুণে এত মুগ্ধ যে ভাবতেই পারবে না এসব। আর আমি খুনির ইমেজটা এমনভাবে তৈরি করেছি যে সবাই একে একজন লম্বা চওড়া পুরুষ ভাবে। এভাবেই কি চলবে? বললাম তো, আপাতত আর ইচ্ছে নেই। পরিস্থিতিও প্রতিকূল হয়ে যাচ্ছে। এবার আমিও ক্লান্ত, তাই হয়তো এটাই শেষ খুন ছিল। কিন্তু ভবিষ্যতে কখনো যদি কোনো মাকাল ফলের দেখা পাই যাকে শিক্ষা না দিলেই নয়, তখন আমি কি করব তা বলতে পারছি না। যাই, এবার তোমার সাথে অনেক গল্প হলো আজ। ভোরের আলো ফুটতে দেরি নাই আর। অন্ধকার থাকতে থাকতে রুমে যেতে হবে। সকালে অনেক কাজ, বিকেলে আবার বোকা এসপিটা আসবে মার্ডার সম্পর্কে আলোচনা করতে। তুমিও শুয়ে পড়ো। যেও না জেরিন, যেও না, আমাকে মেরে ফেলো তুমি। আমি আর বাঁচতে চাই না। এভাবে নরক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। জেরিন চলে যায় আর মিহিরের আর্তনাদ ফাঁকা ঘরে ফিরে ফিরে আসতে থাকে তারই কানে। তার চোখ নিবদ্ধ থাকে জারে রাখা 9টি মাকাল ফলের দিকে।